আচ্ছা, আমাকে একটু বলো তো তোমাদের যে কোনো একজন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি ক্লিয়ারলি? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে কোয়ান্টিটি সার্ভিং 208। তো এখানে আমরা আছে কিছু কিছু জিনিস করব। সো প্রথমে হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি সার্ভিং জিনিসটা আসলে কেন দরকার। কোয়ান্টিটি সার্ভিং জিনিসটা দরকার হচ্ছে, মনে করো আমরা একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করব। সো বিল্ডিং কনস্ট্রাক্ট করার আগে আমাদেরকে কি কি জিনিস এস্টিমেট করতে হয়, আমাদেরকে বের করতে হবে আমাদের কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, আমাদের কস্ট কত পড়বে। সেইটা অনুযায়ী কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলতে পারবো যে আমাদের এরকম খরচ পড়বে আপনাদের এরকম একটা বিল্ডিং তৈরি করে দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে রিয়েল এস্টেট যারা বিজনেস করতেছে তারা কিভাবে বিজনেস করতেছে দেখো, চিন্তা করে দেখো। রিয়েল এস্টেট যারা বিজনেস করতেছে এরা কিন্তু বিল্ডিং বানানোর আগেই কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য পার স্কোয়ার ফিটে কত করে তারা সেল করবে সেরকম একটা প্রাইস নির্ধারণ করে দেয়। সো তাহলে আমার কথা হচ্ছে, এই যে তারা প্রাইসটা যে নির্ধারণ করে দিচ্ছে, ধরে নাও যে তোমার এলাকাতে, ধরে নাও তেজগাঁও কোনো এলাকাতে তারা হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতেছে, সেখানে পার স্কোয়ার ফিট তারা সেল করতেছে হচ্ছে 4,000 টাকা করে, বাংলাদেশি টাকা করে। তো এখন এই যে পার স্কোয়ার ফিট 4,000 টাকা করে যে তারা সেল করতেছে ফ্ল্যাট গুলা, তো তারা আসলে কিভাবে এস্টিমেট করলো যে এখানে 4,000 টাকা করে সেল করলে তাদের মানে এই 10 তলা বা 9 তলা বিল্ডিংটা পুরোটা বানিয়েও তাদের আরো প্রফিটটা থাকবে। এই জিনিসটা যে আমরা যে এস্টিমেট করব এইটাই হচ্ছে মেনলি এখানে শেখা হবে। ঠিক আছে, সো এই জিনিসটা এস্টিমেট করার জন্য আমাদের ফার্স্টে কি জানতে হবে, আমরা যে বিল্ডিংটা বানাবো আমাদের কি পরিমাণে রড লাগবে, কি পরিমাণে সিমেন্ট লাগবে, বালি লাগবে, আমাদের কি পরিমাণে ব্রিক লাগবে। ঠিক আছে, আমাদের কনক্রিটিং এর কাজ কতটুকু করা লাগবে, আমাদের ওই এরিয়ার জন্য লেবার কস্ট কিরকম, আমরা কি কি মেশিনারি ইউজ করতেছি। ঠিক আছে, তারপর প্রজেক্টে কিছু দেখা যায় যে হ্যান্ডলিং এর সময়, মনে করো যে আমরা ম্যাটেরিয়াল যখন হ্যান্ডলিং করা হয় তখন দেখা যায় কিছু কিছু ওয়েস্টেজ হয়। এই ওয়েস্টেজ গুলোকেও কাউন্ট ডাউন করে তারপরে সেটার সাথে একটা পার্সেন্টেজ অফ প্রফিট তারা এড করে তারপরে হচ্ছে তারা ক্যালকুলেট করে দেখে যে আমাদের যদি এই রেটে আমরা সেল করি ফ্ল্যাট গুলা তাহলে আমাদের একটা প্রফিট থাকতেছে। সো এই পুরা কাজটাই হচ্ছে আমাদের হচ্ছে এই কোয়ান্টিটি সার্ভেরা মেনলি করে থাকে। ঠিক আছে, দ্যাট মিনস এখন বলা যায় যে তুমি যদি এই কোয়ান্টিটি সার্ভিংটা যদি মানে প্রপারলি না শিখো, যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে তুমি এস্টিমেশনে দেখা যাবে ভুল হবে। এস্টিমেশনে যদি ভুল হয় তাহলে তোমার কি সমস্যা হবে, তোমার হচ্ছে মানে প্রজেক্টটা যখন শেষ হবে, প্রজেক্ট শেষ হওয়ার পরে দেখবা যে তোমার লস হয়েছে প্রজেক্টটা। ঠিক আছে, কারণ ক্লায়েন্টকে তো পরে তুমি আর এক্সট্রা মানি তো ক্লেম করতে পারতেছো না ক্লায়েন্টের কাছ থেকে, যে আমাদের বেশি খরচ হয়ে গেছে এখন আরো এক্সট্রা টাকা আপনাকে দিতে হবে। সো আমাদের এই জন্যই মেনলি এই কোয়ান্টিটি সার্ভিং জিনিসটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো তাহলে আমরা এই কাজগুলো এখন করব। সো আমাদেরকে প্রথমে একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। ঠিক আছে, এখন বিল অফ কোয়ান্টিটি জিনিসটা কি? বিল অফ কোয়ান্টিটি জিনিসটা আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বলি। মনে করো তোমাদেরকে মনে করো আজকে তোমার রুমে একটা পড়ার টেবিল বানানো দরকার। ঠিক আছে, তো তুমি একটা কাঠমিস্ত্রির কাছে গেলা, কাঠমিস্ত্রির কাছে গিয়ে বললা যে আমার হচ্ছে এরকম একটা পড়ার টেবিল দরকার। পড়ার টেবিলে তারপর কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করবে যে আপনি কিরকম আপনার পড়ার টেবিলটা কিরকম চাচ্ছেন। উনি তোমার কাছে কিছু স্পেসিফিকেশন জানতে যাবে, যে টেবিলটার কিরকম লেন্থ হবে, ওয়াইড কিরকম হবে, হাইট কিরকম হবে। ঠিক আছে, টেবিলে কয়টা তক্তা হবে, তারপরে হচ্ছে টেবিলের উপরে বুক শেলফটা কিরকম দিবেন। সো সে সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং তোমার কাছে জানতে যাবে, যে তুমি কিরকম ডাইমেনশনের টেবিলটা চাচ্ছ, টেবিলটা কিরকম চাচ্ছ। তারপর উনি জিজ্ঞাসা করবে যে আপনি টেবিলটা কিরকম কাঠ দিয়ে বানাবেন। এই সমস্ত স্পেসিফিকেশন গুলো নেওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে সেই অনুযায়ী একটা এস্টিমেট করবে যে তার এই টেবিলটা এরকম ডাইমেনশনের একটা টেবিল, এরকম ডিজাইনের একটা টেবিল বানাইতে কিরকম টিম্বার লাগবে। ঠিক আছে, কতটুকু কাঠ লাগতে পারে, সেই কাঠের খরচ কত। তারপরে যেই কাঠটা দিয়ে সে বানাবে এরপরে এই যে সে যে মানে এখানে যে কাজ করবে, যে লেবার যে কাজ করবে টেবিলটা বানানোর জন্য, সেই লেবারের জন্য একটা কস্ট দিতে হবে। সেই কস্ট প্লাস দেখা যাবে যে কাঠের কিছু কিছু পোর্শন দেখা যাবে যে কাটার সময় কিছু কিছু পোর্শনের কাঠ হচ্ছে ফেলে দেওয়া লাগতেছে, কিন্তু কাঠটা কেনার সময় কিন্তু পুরা কাঠটাই কিনা লাগছে। তো এই যে এখানে যে কিছু কিছু পোর্শন ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজ গুলো কাউন্ট ডাউন করা হবে, তাই না? তো সবকিছু মিলিয়ে সেটার সাথে যে কস্টটা আসবে সেটার সাথে একটা সার্টেন অ্যামাউন্টের প্রফিট সে
যোগ করে সে বলবে হচ্ছে আপনার এই টেবিলটা বানাতে এত অ্যামাউন্টের টাকা খরচ হবে। ধরে নাও সে ফর সাপোজ ৫,০০০ টাকা খরচ হবে। সবকিছু সে ক্যালকুলেট করে বলল। এখন আমার কথা হচ্ছে এই যে সে বলল যে তোমার টেবিলটা বানাতে ৫,০০০ টাকা খরচ হবে, এটা কিন্তু সে টেবিল বানানোর আগেই বলে দিতেছে। এটা কিভাবে বলতেছে? এই ঘটনাটা, এই ফিনোমেননটাই হচ্ছে বিল অফ কোয়ান্টিটি করা। দ্যাট মিনস হচ্ছে তুমি প্রত্যেকটা স্পেসিফিকেশন জেনে তুমি সেই অনুযায়ী একটা বিল যে দাঁড়া করাবা, সেটাই হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। যে আমার এতটুকু কাঠ লাগবে, এতটুকু কাঠের জন্য খরচ পড়বে এরকম, আমার লেবার কস্ট পড়বে এরকম, আমার হচ্ছে প্রফিট থাকতেছে এতটুকু, তারপরে হচ্ছে আমার যে কাঠের যে লেংথ ডাইমেনশন গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমার এরকম খরচ পড়বে। তো এই সবকিছু মিলে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। তোমরা রিয়েল লাইফে যখন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা বা কনস্ট্রাকশন সাইটে বা কনসালটেন্সি ফার্মে কাজ করবা, তখন দেখবা যে এরকম এই একটা মিটিং হয়। আমি জানি না বাংলাদেশেরটা, বাট বাইরের দেশে হয়। তো আমি যখন ছিলাম, তো তখন যেটা হবে, ওরা হচ্ছে প্রত্যেক মান্থে তোমার মেইনলি ৩ টা মিটিং হয়। ঠিক আছে? একদম কম্পালসরি। ৩ টা মিটিং এর মধ্যে একটা মিটিং থাকে এই বিল অফ কোয়ান্টিটি নিয়ে। ঠিক আছে? কারণ হচ্ছে এই বিল অফ কোয়ান্টিটিটা এতটাই ইম্পোর্টেন্ট, কারণ এখানে যদি কোন একটা জিনিসের হেরফের হয়, তোমার কিন্তু মানে ওভারঅল কস্ট এর কিন্তু অনেক একটা হেরফের হয়ে যাবে। মনে করো তোমার একটা মেশিনারি, তুমি ফার্স্ট এ যখন প্রজেক্টটা প্ল্যানিং করেছো তখন মেশিনারিটা এখানে অ্যাডজাস্ট করো নাই। যে মেশিনারি আমার এখানে একটা দিলে হয়ে যাচ্ছে। কিন্তু প্রজেক্টের কোন একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার মেশিনারিতে ২ টা লাগতেছে। সো তখন তোমার কি করতে হবে? এটাকে কোন এক সাইড দিক দিয়ে তোমার একটা অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। সো এই যে বিল অফ কোয়ান্টিটি নিয়ে থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ এ তোমার প্রত্যেক মান্থলি একটা করে এখানে মিটিং হয়। যেখানে একটা চার্টের আকারে মনে করো যে আমার কিরকম পরিমাণ ম্যাটেরিয়াল লাগতেছে, কত ম্যাটেরিয়াল লাগতেছে, কয় কেজি রড লাগতেছে, আমার কতটুকু হচ্ছে কনক্রিটিং এর কাজ করা লাগতেছে, কনক্রিটিং এর কাজের জন্য লেবার কস্ট কত, এরকম সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং, কি কি কোয়ান্টিটি লাগতেছে, সেগুলোর কিরকম কস্ট, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করা থাকে। এগুলো নিয়ে একটা আলোচনা হয়। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে। স্পেসিফিকেশন জিনিসটাও তোমাদেরকে একই সাথে বলে দেওয়া হয়েছে যে আমাদের হচ্ছে যেই জিনিসটা বানাবো সেই জিনিসটার কিরকম হতে হবে, যেমন ডাইমেনশনটা কিরকম কাঠের হইতে হবে টেবিলটা, এই জিনিসগুলাই হচ্ছে মেইনলি এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে মনে করো আমরা যদি হচ্ছে বিল্ডিং বানাই, বিল্ডিং এর ক্ষেত্রে কি? বিল্ডিং এর ক্ষেত্রে স্পেসিফিকেশনে দেখানো হবে যে মনে করো তুমি যেই রড গুলা ইউজ করতেছো, কিরকম রড ইউজ করতেছো, তারপর হচ্ছে তুমি যে ইকুইপমেন্ট গুলা ইউজ করতেছো বা টুলস ইউজ করতেছো, ইকুইপমেন্ট টুলস কিরকম, যেমন মনে করো তোমার এক্সকেভেটর লাগতেছে, তুমি কয়টা এক্সকেভেটর ইউজ করতেছো বা এক্সকেভেটর গুলো কিরকম এক্সকেভেটর, তারপর হচ্ছে তুমি কি বলে, মনে করো তুমি যদি কোনো কাটার মেশিন ইউজ করো, মানে যদি কোনো গাছ থাকে, গাছ কাটার জন্য কাটার মেশিন ইউজ করো, সেই সমস্ত জিনিসই স্পেসিফিকেশনের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা কিছু টার্ম জানবো, সেটা হচ্ছে আর্থ ওয়ার্ক। আমাদের এই যে বিল্ডিং ওয়ার্কের জন্য কিছু মেইন আইটেম আছে, সেই টার্ম গুলো একটু ভালোভাবে জেনে নেবো। আর্থ ওয়ার্ক বলতে আসলে কি বোঝায়? আর্থ ওয়ার্ক বলতে বোঝা যাচ্ছে যে মনে করো যে আমাদের একটা বিল্ডিং বানাইতে হবে। সো বিল্ডিং বানানোর জন্য দেখা যায় যে কি আমাদের কি মাটি খনন করা লাগে, এক্সকেভেট করা লাগে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফিল করা লাগে। কিছু জায়গায় কাট করা লাগে, কিছু জায়গায় ফিল করা লাগে। ফিল করা লাগে কিরকম? যেমন মনে করো হচ্ছে আমার একটা হিলি এরিয়াতে আমি বিল্ডিং বানাবো। ঠিক আছে? এই জিনিসটা তোমরা হয়তোবা খুব কমই দেখবা। মনে করো আমার একটা এরকম হিলি এরিয়াতে বিল্ডিং বানানো হচ্ছে। ঠিক আছে? বিল্ডিংটা সে ফর সাপোজ আমার এরকম, এখানে বিল্ডিংটা আমার হবে। এরকম একটা বিল্ডিং হবে। সো এরকম বিল্ডিং বানানোর জন্য দেখা যায় যে আমাদের কিছু এরিয়াতে কাট করা লাগতেছে, কিছু এরিয়াতে ফিল করা লাগতেছে। সো এইজন্যই এই যে কাট আর ফিল করা, এই জিনিসটাকে বলা হচ্ছে আর্ট ওয়ার্ক। ঠিক আছে? এখানে শুধুমাত্র এক্সকেভেশন করা বলা হয়েছে। ইভেন কাট করার ক্ষেত্রেও সেটা হচ্ছে তোমার যদি ফিল করি সেটাও হচ্ছে আর্ট ওয়ার্ক এর মধ্যে পড়বে। এরপরে হচ্ছে কনক্রিট ইন ফাউন্ডেশন। ঠিক আছে? এই জিনিসটা তোমরা সবাই বুঝো, কনক্রিটিং এর যা কাজ। তারপর এইখানে যে ইম্পোর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, যেটাকে আমরা এর পরবর্তীতে একটা টার্ম দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে সহজ একটা টার্ম, সেটা হচ্ছে বিএফএস, ব্রিক ফ্ল্যাট সোলিং। এখন আমার কথা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিংটা কি জিনিস? ব্রিক ফ্ল্যাট সোলিংটা আমি যদি তোমাদেরকে বুঝাতে চাই, তোমাদেরকে আমি একটা টিউটোরিয়াল দেখাবো। আচ্ছা, টিউটোরিয়ালটা দেখানোর আগে তোমরা আমাকে বলো যে এখন এতক্ষণ পর্যন্ত যে বিল অফ কোয়ান্টিটি এই জিনিসগুলো যে বললাম, এই
এখানে কি কোথাও কি তোমাদের কোনো সমস্যা আছে? বা আর্থওয়ার্ক কি জিনিস তোমরা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখলে তোমরা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং কি জিনিসটা সেখান থেকে বুঝে যাওয়া। দেখো আমাদের এই ভিডিওতে তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে কি করেছে ওরা, কতগুলো খনন করেছে, মানে এসকেভেট করেছে, তাই না? এসকেভেট করার পরেই হচ্ছে মেইনলি ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজটা করা হয়। দেখো কিভাবে করা হবে। এই যে এসকেভেট করা হয়েছে, দেখো এখানে কিছু বালি দিচ্ছে, ইউনিফর্ম এই জায়গাটা দিয়ে দিচ্ছে, এরপরে এটার উপরে ইট বিছিয়ে দিবে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে আমরা যে কনক্রিটিং এর যে কাজ করবো, এরপরে যে কনক্রিট যে কাজ করা হবে সেইটা যাতে ডিরেক্টলি মাটির সাথে কন্টাক্ট না থাকে, এই জন্যই হচ্ছে এই ব্রিক ফ্ল্যাট সোলিংটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এসকেভেট করার পরে যেই কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে বিএফএস, যেটাকে বলা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। এই যে দেখো পুরো ইট বিছিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখো ফাইনালি হচ্ছে জিনিসটা এরকম। এটাকেই বলা হচ্ছে মেইনলি ব্রিক ফ্ল্যাট সোলিং। বুঝতে পারছো তো ব্রিক ফ্ল্যাট সোলিংটা কি জিনিস? কেন করা হয়? তোমাদের ব্রিক ফ্ল্যাট সোলিংটা করা হচ্ছে, যদি ব্রিক ফ্ল্যাট সোলিংটা না করা হয় তাহলে দেখা যাবে যে কনক্রিটের সাথে ডিরেক্টলি হচ্ছে তোমার ওয়াটারের একটা কন্টাক্ট থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, তুমি মনে করো এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং এর উপর একটা সিসি লেয়ার দেওয়া হয় সিমেন্ট কনক্রিটের, সেই লেয়ারটা যদি ডিরেক্টলি সয়েলের সাথে কন্টাক্ট থাকে তাহলে কিরকম প্রবলেম হতে পারে? আমরা জানি কি সয়েলের মধ্যে ময়েশ্চার আছে, কনক্রিটটা কি সেট সেট আর হার্ডেন হওয়ার জন্য কিছুটা সময় দরকার, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা মোমেন্টে সয়েলের ময়েশ্চারটা কি করবে, কনক্রিটটাকে সেট আর হার্ডেন করতে প্রবলেম করবে। সেই জন্যই মেনলি হচ্ছে এই ব্রিক ফ্ল্যাট সোলিং একটা লেয়ার দিয়ে নেওয়া হয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা চলে যাই এখন হচ্ছে আরেকটা টার্ম দেখবো, সেটা হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। আচ্ছা, ড্যাম প্রুফ কোর্স যে জিনিসটাকে আমরা এর পরবর্তীতে, এই জিনিসগুলো কিন্তু লাগবে এস্টিমেশনের সময়, কিন্তু তখন আমি কিন্তু বিএফএস ওয়ার্ডটা ইউজ করবো, ঠিক আছে? তো তখন তোমার বুঝে নিতে হবে বিএফএস মানে ব্রিক ফ্ল্যাট সোলিং। তারপরে একইভাবে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে ডিপিসি। ডিপিসি মানে হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ড্যাম প্রুফ কোর্স জিনিসটা আমি তোমাদের আগে একটু দেখাই, তাহলে মনে হয় তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এই যে দেখো, এই যে এখানে দেখো এই ছবিতে আমাদের ওয়ালের একটা সার্টেন লেভেল এসে এই কালো যে অংশটা দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে মেইনলি ড্যাম প্রুফ কোর্স। ঠিক আছে, আর একটু ভালোভাবে যদি দেখতে চাই, এই যে এখানে কালো যে অংশটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। এই যে কালো যে অংশটা, এটাকে বলা হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ঠিক আছে, এই ড্যাম প্রুফ কোর্সটা আসলে কেন দেওয়া হয় বলো তো আমাকে কেউ একজন। উপরে পানি না আসার জন্য। হ্যাঁ, ড্যাম প্রুফ কোর্স এই জিনিসটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল দেওয়া হয় যেটা হচ্ছে ওয়াটার প্রুফিং হিসেবে কাজ করে। এখন আমরা জানি কি সয়েলের মধ্যে কি আছে, ময়েশ্চার আছে। সেই ময়েশ্চারটা কি হয়, অনেক সময় ক্যাপিলারি রাইজ হয়ে উপরে চলে আসতে পারে, সেই জিনিসটা যাতে না হয়ে আমাদের উপরে এসে আমাদের যে সুপার স্ট্রাকচার আছে সেটা যাতে কোনো রকমের হার্মফুল ইফেক্ট না করে, সেই জন্যই মেনলি এই ড্যাম প্রুফ কোর্সটা দিয়ে নেওয়া হচ্ছে থ্রু আউট দ্য ওয়ালে। ঠিক আছে, ওয়াল গুলাতে এই ড্যাম প্রুফ কোর্সটা দেওয়া হচ্ছে যাতে এই আমাদের সুপার স্ট্রাকচারে সয়েলের ময়েশ্চারটা ক্যাপিলারি রাইজ হয়ে এসে কোনো রকমের ক্ষতি না করে। সো এরপরে হচ্ছে যে টার্মটা সেটা হচ্ছে লিন্টেল। আচ্ছা, লিন্টেল জিনিসটা হচ্ছে কোথায় দেওয়া হয় তোমরা কি বলতে পারবা, লিন্টেল কি জিনিস?
স্যার জানালার উপরে দরজার উপরে একটা লেভেল। হ্যাঁ, জানালার উপরে দরজার উপরে যেই জিনিসটা দেওয়া হচ্ছে কনক্রিটিং এর যে কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে লিন্টেল। ঠিক আছে, সো এখানে আর ওরকম ভাবে কিছু জানার নাই। আর আরসিসি মানে তো জানোই, মানে রেইনফোর্স সিমেন্ট কংক্রিটের যে কাজটা সেটাই হচ্ছে আরসিসি। এখান থেকে আর ওরকম কিছু জানার নাই। এখন আমরা চলে আসবো হচ্ছে রেইনফোর্সমেন্ট এস্টিমেশন ইন অফ এ আরসিসি স্ল্যাব। মানে হচ্ছে আমরা একটা আরসিসি স্ল্যাব মানে তো বুঝো ছাদ, মানে আমরা একটা ছাদে যে কতটুকু রড লাগতেছে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন এস্টিমেট করা শিখবো। ঠিক আছে, সো এই এস্টিমেশনটা একটু ভালোভাবে খেয়াল করো, কারণ হচ্ছে এইটা তোমাদের হচ্ছে রিপোর্টে থাকবে। সো তোমাদের এই জিনিসটা বুঝে বুঝে করতে হবে, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডাটা থাকবে। সো এক একজনের ক্যালকুলেশন এক এক রকম আসবে। সো এখন দেখো যে এই যে আমরা রেইনফোর্সমেন্ট মানে কি, রেইনফোর্সমেন্ট বলতে আমরা কি বুঝি, রেইনফোর্সমেন্ট বা রিবার এগুলো হচ্ছে রড বুঝায় যেটা। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা টাইপের এই স্টিল রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ডিফর্ম বার। ঠিক আছে, এখন প্লেন আর ডিফর্ম, প্লেন মানে কি এটার উপরে কোনো রকমের খাঁজ কাটা থাকবে না, আর ডিফর্ম মানে কি এটার উপরে খাঁজ কাটা থাকবে, তাই না? এই দুইটা জিনিসই হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। এখন দেখো আমাদের এএসটিএম এর স্ট্যান্ডার্ড কিছু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নমিনাল ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এখন আমাদের ডায়ামিটার আর ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, নমিনাল ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে এএসটিএম এর স্ট্যান্ডার্ড অনুযায়ী। যেমন এই হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা, তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে যে 3 লেখা এটাকে আমি বলবো 3 নাম্বার বার, দ্যাট মিনস বার নাম্বার 3। ঠিক আছে, বার নাম্বার 3 এর জন্য ডায়ামিটার আসতেছে কত, 3/8, আর নমিনাল এরিয়া এটা। আচ্ছা, এই চার্টটা তোমাদের আসলে মনে রাখার কিছু নাই, এই চার্টটা হচ্ছে তোমাদের দেওয়াই থাকবে। ঠিক আছে, ক্যালকুলেশন করার সময় তোমরা এই চার্টটা দেখে দেখে করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে এসটিএম এর স্ট্যান্ডার্ড। একইভাবে এই হ্যাশট্যাগ 4 এটাকে আমরা কি বলবো বলতো, কেউ একজন বল। এটা হচ্ছে 4 নাম্বার বার। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো একটু মনে রেখো, কারণ এই জিনিসগুলো আজকে আমরা দেখবো যে হ্যাশট্যাগ দিয়ে 4 লেখা 3 লেখা। আচ্ছা, এখন আরেকটা টার্ম আমরা একটু পরিচিত হবো, সেটা হচ্ছে কভার, ক্লিয়ার কভার। ঠিক আছে, ইফেক্টিভ ডেট, এই জিনিসগুলো আমরা এখন বুঝবো। মনে করো এটা হচ্ছে আমাদের একটা বিম, এটা হচ্ছে আমরা একটা বিম দেখতেছি একটা সাইড থেকে। ঠিক আছে, সো বিমটা যখন আমরা দেখতেছি তখন কি হচ্ছে, বিমের দেখা যাচ্ছে যে এই যে টোটাল যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে ডেপথটা সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি টোটাল ডেপথ বিমের। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কভার আর ক্লিয়ার কভার কি জিনিস। কভার বলতে আমরা বুঝতেছি হচ্ছে এই যে এই বিমের এই যে এগুলা এই যে গোল গোল এগুলো হচ্ছে এক একটা রিবার। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এই রিবার গুলার এই যে সিজি থেকে, ঠিক আছে, সেন্ট্রয়েড থেকে মানে সেন্টার থেকে নিয়ে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিয়ে আমাদের হচ্ছে এই যে হচ্ছে একদম লোয়ার লেভেল পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি কভার। আর ক্লিয়ার কভার কি জিনিস, ক্লিয়ার কভার হচ্ছে এই যে আমাদের রিভার গুলো আছে এই যে কালো কালো গোল গোল, সেই রিভার গুলার হচ্ছে মানে একদম হচ্ছে রিভার গুলার কি বলবো আউটার সারফেস থেকে নিয়ে আমাদের এই যে এখানে যেখানে এসে আমাদের বিমটা শেষ হয়েছে, মানে বিমের আউটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলবো কি, ক্লিয়ার কভার। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কভার। বুঝতে পারছো এই দুইটা জিনিস, কভার আর ক্লিয়ার কভার? জি স্যার। আচ্ছা, আর টোটাল ডেপথটা কি ছিল, পুরো বিমটার যে ডেপথ সেটাই হচ্ছে টোটাল ডেপথ। এখন কথা হচ্ছে ইফেক্টিভ ডেপথ কতটুকু, ইফেক্টিভ ডেপথটা হচ্ছে এই যে আমাদের টপ লেভেল থেকে নিয়ে আমাদের এই যে আমরা যে রিভার গুলা দিয়েছি রিভার গুলার সিজি পর্যন্ত যে ডেপথ সেটাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের দেখা যাবে যে যখন ক্যালকুলেশন করা হবে তখন দেখা যাবে যে এখানে বলে দেওয়া থাকবে যে একটা কভারের ভ্যালু এত। ঠিক আছে, দ্যাট মিনস কভার বলতে আমরা তখন কি বুঝবো, মানে হচ্ছে একদম বটম থেকে নিয়ে আমাদের এই যে রিভার গুলো আছে সেই রিভার গুলার মধ্যবর্তী যে ডিস্টেন্স সিজি পর্যন্ত সেটাই হচ্ছে কভার। ঠিক আছে, কভার জিনিসটা একটু মনে রাখবা। এখন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আমরা কভার দিতেছি, ঠিক আছে, আমরা বিম বানাই বা কলাম, আমরা বিম বানাই বা স্ল্যাব যেটাই বানাই না কেন, আরসিসি যেখানেই কাজ করি না কেন সেখানে একটা কভার দেওয়া হয়। মনে করো এটা আমার একটা স্ল্যাব,
আমি যদি টপ ভিউ দেখি, মনে করো আমার এখানে একটা রিভার দেওয়া আছে, ঠিক আছে? এই রিভারে দেখবা কি এই যে স্ল্যাবের হচ্ছে আউটার সারফেস থেকে নিয়ে এই যে এতটুকু পর্যন্ত একটা ডিসটেন্স রাখা হয় রিভার পর্যন্ত। এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে কি কভার, তাই না? এই ডিসটেন্সটা আসলে কেন রাখা হয় সেটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। এই ডিসটেন্সটা রাখা হচ্ছে মেইনলি হচ্ছে, মনে করো এই যে কনক্রিটের যে একটা কভার রাখা হচ্ছে, এটা দেওয়ার মেইন রিজন হচ্ছে যে, মনে করো আমরা জানি কি, আমরা জানি এই যে রডের মধ্যে কি হয় বলতো, রিবারের মধ্যে কোরোশন হয়। সেই কোরোশনের একটা কারণ কি? ওয়েদার, তাই না? কারণ কি আমাদের ওয়েদারের মধ্যে ময়েশ্চার আছে, সেই জিনিসটা কি রিভারের কোরোশন হয়। আর কোরোশন হলে মানে কি, কোরোশন যদি হয় তখন রিভারের সাইজটা কি হয়, ডাইমেনশন কমে যায়। ডাইমেনশন কমে গেলে তখন এই যে আমরা মনে করো এখানে 4 নাম্বার রিভার দিয়েছি যে ডাইমেনশনের, তখন কি সেটা ডাইমেনশন কমে দেখা যাবে যে সেটা ডায়ামিটারটা কমে গিয়েছে। ডায়ামিটার যখন কমে যাবে তখন সেখানে যেই পরিমাণ লোডের জন্য আমরা 4 নাম্বার বারটা দিয়েছি, তখন কি সেই স্ল্যাবটা কি আর সেই পরিমাণ লোড নিতে পারবে যদি রিভারের ডাইমেনশন কমে যায়? না স্যার। তার মানে এইজন্যই মেইনলি কভারটা দেওয়া হচ্ছে, যাতে এখানে কোন রকমের কোরোশনের ইফেক্ট না হয়। কোরোশন ইফেক্ট হলে কি সমস্যা হবে? আমাদের রিবারটা সাইজ কমে যাবে। সেক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা থাকবে সেটা আর স্টেবল থাকতেছে না। সেটার ক্ষতি হতে পারে। ঠিক আছে? একইভাবে আমাদের কভার দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফায়ার প্রোটেকশন। যাতে কোন রকমের ফায়ার এসে আমাদের এই রিবারে ডিরেক্টলি আঘাত করতে না পারে। ঠিক আছে? তারপরে কি? তারপরে হচ্ছে রিভারটা দেওয়ার মেইন রিজন হচ্ছে যে, আমি একটু আগে বলেছি যে রিভার হচ্ছে ২ রকম হয়। একটা হচ্ছে ডিফর্মড আর একটা হচ্ছে প্লেন। ডিফর্মড হচ্ছে এই যে খাঁজ কাটা যে রিভার গুলা। সো এই যে খাঁজ কাটা পোরশন গুলা কি কাজ করে? খাঁজ কাটা পোরশন গুলা আমরা তোমরা তো দেখেছো সবাই স্ল্যাব ঢালাই বা বিম বা কলাম, তাই না? দেখেছো না সবাই? দেখবা কি যে সেখানে কনক্রিট দেওয়া হচ্ছে, ফার্স্ট এ হচ্ছে আমাদের রড গুলাকে বসায়। রড গুলাকে বসায় তারপর কি দেয়? ঢালাই ঢালাই দেয় না? মানে বাংলা ভাষায় যদি বলি। জি স্যার। সো এই যে এখানে যে কনক্রিট বলতে কি বোঝাচ্ছে? এই যে সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট এগুলো দিয়ে যে একটা পেস্ট বানায়। তো ওই পেস্টটার সাথে এই যে রিবার মানে রডটার যে এখানে যে মানে যদি ঠিকভাবে জোড়া না লাগে তাহলে কি হবে? দেখা যাবে যে কি ওই পেস্টটা মানে কনক্রিটের পেস্টটা ঢালাইটা দেখা যাবে কয়েকদিন পরে ছুটে যাবে। সো এই যে প্রপারলি যে বন্ডিং, এই বন্ডিংটাতেও কিন্তু সাহায্য করতেছে। ঠিক আছে? Need the adequate adhesion between the steel and concrete. এরপরে বলা আছে যে the need to create cable and pipe channels without harming the reinforcement. আচ্ছা, আমরা যদি কভার না দিলে কি হবে? আমাদের হচ্ছে এই যে পাইপ চ্যানেল এগুলাকে নিতে দেখা যাবে যে সমস্যা হবে। এগুলোর জন্য একটা স্পেসিং দিচ্ছে কভারটা। সো এই কথাবার্তাগুলো একটু বলা হইছে। সো এখন দেখো আমাদের বলে দেওয়া আছে এসিআই হচ্ছে একটা মিনিমাম কভার আর ক্লিয়ার কভারের একটা কথা বলে দিয়েছে। এসিআই বলে দিয়েছে যে আমাদের কভার কভার বিম আর কলামের জন্য হবে 2.5 ইঞ্চি, স্ল্যাবের জন্য হবে 1 ইঞ্চি কভার। ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম। তুমি চাইলে 1.5 ইঞ্চিও দিতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর ক্লিয়ার কভারের কথা কি বলা হয়েছে? ক্লিয়ার কভার বলছে যে ওরা এখানে 1.5 ইঞ্চি হচ্ছে বিম আর কলামের জন্য, আর স্ল্যাবের জন্য হচ্ছে 0.75 ইঞ্চি। এখন চলে আসবো হুক। আচ্ছা, ক্লিয়ার কভার কেন কভার দিতেছে এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমি চলে আসবো এখন হুক। হুক হুক জিনিসটা হচ্ছে আমরা যদি দেখি বিল্ডিং গুলার দেখা যাবে যে যদি তোমরা কিভাবে বলবো, ছাদে বা বিভিন্ন জায়গায় দেখো যে এজ গুলাতে এরকম ভাবে একটু বাঁকিয়ে দেওয়া হয়, দেখছো রড গুলার? এই বাঁকিয়ে দেওয়ার মেইন রিজনটা কি? এই জিনিসটাকে, এই যে বাঁকা যে পোর্শনটাকে, এটাকে বলা হচ্ছে মেইনলি হুক। এই যে হুক করার মেইন রিজনটা কি? হুক করার মেইন রিজনটা হচ্ছে যে তোমার যাতে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়। কনক্রিট আর আমাদের যে কনক্রিট গুলো ইউজ করতেছি সেই কনক্রিটের সাথে আমাদের রিবারে যাতে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়, যাতে আমাদের এই জিনিসগুলো যাতে এখানে অ্যাডহেশনটা প্রপারলি হয়, সেই জন্যই হচ্ছে মেইনলি এই হুক গুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে? এই হুক গুলো হচ্ছে এট দ্য এন্ড, আমরা যেখানে রিবার দিচ্ছি সেই রিবার গুলার শেষ প্রান্তে এই হুক গুলা দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই হুক গুলা কিরকম লেন্থের হয়? হুক গুলা হচ্ছে 9 থেকে 12 ডিবি। এখন 9 থেকে 12, দ্যাট মিনস তুমি ডিবি বলতে বোঝাচ্ছে ডায়ামিটার অফ দ্য হুক।
হুক বার, ঠিক আছে, মানে তুমি যেই বারের হুক দিচ্ছ সেই বারের তোমার ডায়ামিটার। এখন 9 থেকে 12 মানে হচ্ছে মনে করো তুমি সেটাকে 9 ডিবিও ধরতে পারো, তুমি চাইলে সেটাকে 10 ডিবিও ধরতে পারো, সেটাকে চাইলে তুমি 11 ডিবিও ধরতে পারো, মানে ইটস আপ টু ইউ। বাট এটা অবশ্যই 9 থেকে 12-র মধ্যে হইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমরা চলে আসবো যে আমরা আসলে যখন স্ল্যাব বানাই, স্ল্যাব বানাইলে আসলে আমরা কি কি টাইপের রিবার গুলো ইউজ করি। তো আমাদেরকে একটু বারের টাইপ গুলো একটু জেনে নিতে হবে। এখন হচ্ছে স্ট্রেট বার, নামটা শুনেই বোঝা যাচ্ছে বারটা কি একদম টোটালি স্ট্রেট। এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর জন্য একটু কালার ইউজ করব। আচ্ছা, এখানে বলা হয়েছে কি স্ট্রেট বার লাইস এট বটম। তাহলে আমাকে বলো এই ফিগারে স্ট্রেট বার কোনগুলা? নিচের গুলো। এটা স্ট্রেট বার বলা যায়? জি স্যার। তারপরে কোনটা স্ট্রেট বার? তারপরে হচ্ছে স্ট্রেট বার হচ্ছে যেটা, বুঝতে পারতেছো তো? এখন আমরা দেখব হচ্ছে ক্র্যাঙ্ক বার লাইস এট টপ এন্ড বটম ডিপেন্ডিং অন ক্র্যাঙ্কিং। ক্র্যাঙ্ক বার কথাটা শুনে বোঝা যাচ্ছে মানে কি জিনিসটা একটু একটা পোর্শন থাকবে উপরে, একটা পোর্শন থাকবে নিচে। দ্যাট মিনস আমাদের বার একটাই, আমাদের রড একটাই, কিন্তু এই রডের কিছু কিছু জায়গায় ক্র্যাঙ্ক করা হবে, মানে কিছু কিছু জায়গায় একটু বাঁকানো হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাঁকানোর ফলে কি হবে, একটা পোর্শন থাকবে উপরে আর একটা পোর্শন থাকবে নিচে। জিনিসটা কি এরকম? আমরা যদি ছবিটি একটু দেখি, জিনিসটা হচ্ছে এই যে এই বারটা, দ্যাট মিনস আমাদের এই যে এই পোর্শনটা ক্র্যাঙ্ক করা হয়েছে। ক্র্যাঙ্ক করার ফলে কি হয়েছে, একটা পোর্শন নিচে আস্তে আস্তে এই জায়গাটা যখন ক্র্যাঙ্ক করছি তখন এই বারটা এই সাইডে উপরে উঠে গিয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস এরকম রিবার গুলাকে আমরা বলতেছি ক্র্যাঙ্ক বার। একটু ভালোভাবে খেয়াল রেখো যে কোনগুলা ক্র্যাঙ্ক কোনগুলা মানে স্ট্রেট বার, ঠিক আছে? কারণ এই ক্র্যাঙ্ক বার বলতে কি বুঝতেছো এই জিনিসগুলো কিন্তু একটু পরেই লাগবে ডিজাইনের সময়। এরপরে বলা হয়েছে কি, এরপরে বলা হয়েছে এক্সট্রা টপ রিবার। এক্সট্রা টপটা আমরা যদি দেখি এখানে, এক্সট্রা টপ বার গুলো হচ্ছে এই যে দেখো, এগুলো হচ্ছে এক্সট্রা টপ, উপরের দিকে রিবার দেওয়া হয়েছে এক্সট্রা টপ বার। বুঝতে পারছো? এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা মেইনলি আলোচনা করবো একটু পরে। এক্সট্রা টপ বার হচ্ছে টপে থাকতেছে, দ্যাট মিনস আমাদের স্ট্রেট বার গুলো অলওয়েজ বটমে থাকতেছে। আমরা যখন স্ল্যাবের মধ্যে রিবার গুলো ইউজ করতেছি, ক্র্যাঙ্ক বার গুলো কিসে থাকতেছে, বটমেও থাকতেছে, টপেও থাকতেছে। আর এক্সট্রা টপ বার কোথায় থাকতেছে বলতো? টপে থাকতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু রুলস মনে রাখতে হবে, রুলস ফর স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন। এখন কিছু কিছু রুলস এর মধ্যে প্রথম যে রুলসটা বলা হয়েছে সেটা হচ্ছে স্টার্ট উইথ এ স্ট্রেট বার এন্ড এন্ড উইথ এ স্ট্রেট বার। দ্যাট মিনস আমরা যখন একটা স্ল্যাবের কাজ শুরু করব, কাজ শুরু করার সময় আমরা কোন রডটা দিয়ে আসলে কাজটা শুরু করব, আমাদেরকে যেই রডটা দিয়ে কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রেট বার দিয়ে। দ্যাট মিনস আমি যখন স্ল্যাব বসাবো ফার্স্টে কি করব, ফার্স্টে এই যে একটা স্ট্রেট বার বসাবো। আর আমাদের কোন রডটা দিয়ে কাজ শেষ করতে হবে সেটা হচ্ছে কাজ শেষও করতে হবে একটা স্ট্রেট বার দিয়ে। দ্যাট মিনস আমি ফার্স্টে স্ট্রেট বার বসাবো, এট দ্য লাস্টেও স্ট্রেট বার বসাবো, ঠিক আছে? এরপরে কি বলা হচ্ছে ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার গুলা কোথায় বসাবো? ক্র্যাঙ্ক বার গুলা বসাবো এই যে আমরা স্ট্রেট বার বসাই। আমি এক নম্বর পয়েন্ট আছে বুঝিনি। হ্যাঁ, শুরু করবে স্টেট বার দিয়ে, শেষও করবে স্টেট বার আচ্ছা দিয়ে। দেখো, মনে করো, আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি, প্যানিক হওয়ার কিছু নাই। বলা হয়েছে কি আমাদের যে স্টার্ট আর এন্ড দুটোটাই কি দিয়ে করতে হবে, স্ট্রেট বার দিয়ে। তার মানে আমি স্টার্টও করব স্ট্রেট বার দিয়ে, এন্ডও করব স্ট্রেট বার দিয়ে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা একটা ডিসটেন্স পর পর স্ট্রেট বার বসাবো। ডিসটেন্স গুলো পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। এখন বলা হয়েছে ক্র্যাঙ্ক বার। তার মানে কি দেখো আমাদের এই স্ল্যাবের জন্য এই যে এটা একটা স্ট্রেট বার, এই যে স্ট্রেট বার, তাই না? তার মানে কি আমাদের কাজ শুরু করছি কি দিয়ে, স্ট্রেট বার দিয়ে, আবার এন্ডও করছি কি স্ট্রেট বার দিয়ে। এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুল বলা হয়েছে কি ক্র্যাঙ্ক বার গুলো কোথায় বসবে,
crank bars are in between straight bar. That means স্ট্রেট বার গুলার মধ্যে মধ্যে কি বসবে, ক্র্যাঙ্ক বার গুলা। ঠিক আছে, সো আমরা যদি বসাই ক্র্যাঙ্ক বার গুলাকে, মনে করো এখানে ক্র্যাঙ্ক বার বসাই দিচ্ছি, তার মানে ক্র্যাঙ্ক বার গুলা কোথায় কোথায় বসবে, আমাদের এই যে স্ট্রেট বার গুলো আছে সেগুলোর মাঝখানে। এই রুলগুলো একটু মনে রাখতে হবে, তাই তো? তার মানে কি এই পজিশনে কি আমার কোন বার বসতেছে, ক্র্যাঙ্ক বার, তাই না? এটাই হচ্ছে আমাদের রুল, মনে আছে? বুঝতে পারছো তো? স্যার হ্যাঁ বলো। স্যার উপরের ছবিতে তো স্যার আর কি ক্র্যাঙ্কড বার দিয়ে শুরু হয়েছে। উপরের ছবিটা তো আমি বলতেছি না যে প্রপারলি, ঠিক আছে? আমাদের মেইন কাজ হচ্ছে এই জিনিসটা এখানে দেখা বলা হচ্ছে। দ্যাট মিনস আমাদের কাজ শুরু করব শেষ করব স্ট্রেট বার দিয়ে। আমাদের হচ্ছে স্ট্রেট বার গুলোর মাঝখানে মাঝখানে ক্র্যাঙ্ক বার বসাবো। 3 নাম্বার কি বলা হয়েছে যে এক্সট্রা টপস আর ইন বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিনস এই যে দুইটা ক্র্যাঙ্ক বার আছে, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আমরা কি বসাবো, এক্সট্রা টপ। আমরা হচ্ছে ক্র্যাঙ্ক গুলোর মাঝখানে এক্সট্রা টপ বসাবো। বুঝতে পারছো? এটাই, এই কথাটা এখানে বলা হয়েছে। এটা এই 3টা রুল হচ্ছে আমাদের যখন ডিজাইন করা হয় তখন এই 3টা রুল মেনটেন করতে হবে। এখন আমাদেরকে এই মিনিং গুলো বুঝতে হবে, কিছু লেজেন্ড ইউজ করা হবে আমাদেরকে। এই কোর্সে মেইনলি যে কাজটা করা হবে, আমাদেরকে একটা ডিজাইন দিয়ে দিবে, সেই ডিজাইন দেখে দেখে ডিজাইনের নিচে কতগুলো লেজেন্ড থাকবে, আমাদের ডিজাইনও খেয়াল রাখতে হবে, লেজেন্ডও খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিসের কম্বিনেশনের থ্রুতে আমাদের হচ্ছে এস্টিমেশন করতে হবে। তো এই জন্য আমাদেরকে কি বুঝতে হবে, লেজেন্ড গুলো বুঝতে হবে যে ওরা কিভাবে লেজেন্ড গুলা, কোন লেজেন্ডটা কি জিনিস বুঝাইতেছে। তো লেজেন্ড বোঝার জন্য আমরা এখানে একটু খেয়াল রাখি, এখানে হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা, তার মানে কি বোঝা যাচ্ছে বলতো? 3 নাম্বার বার। 3 নাম্বার বার। আচ্ছা, এট দ্য রেট এর পরে দেওয়া আছে কি 6 ইঞ্চি C/C, মানে সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড। দ্যাট মিনস যে 3 নাম্বার বার হচ্ছে, 3 নাম্বার বার হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করব। কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা হচ্ছে যে প্রথমে একটা আমরা স্ট্রেট বার বসাবো। আমাদের কাজ শুরু করতে হবে কি দিয়ে, স্ট্রেট বার দিয়ে। দ্যাট মিনস প্রথমে একটা স্ট্রেট বার বসাবো 3 নাম্বার, তার কত ইঞ্চি ডিস্টেন্সে, 6 ইঞ্চি। 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে অল্টার করে করে, বলেছি কি অল্টার করে করে ক্র্যাঙ্ক হবে। দ্যাট মিনস প্রথমে একটা স্ট্রেট বার বসাবো, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে একটা ক্র্যাঙ্ক বার বসাবো। এরপরে 6 ইঞ্চি ডিস্টেন্সে আবার একটা স্ট্রেট বার, আবার স্ট্রেটের পরে আবার কি আসবে, অল্টার করে ক্র্যাঙ্ক চলে আসবে 6 ইঞ্চি ডিস্টেন্সে। দ্যাট মিনস 3 নাম্বার বার প্রথমে একটা স্ট্রেট বসাবো, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে একটা ক্র্যাঙ্ক বসাবো, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে আবার একটা স্ট্রেট বসাবো। এটাই বোঝা যাচ্ছে যে এই লেজেন্ডটা দিয়ে। কারো কোথাও কোনো সমস্যা আছে? না বুঝলে বলো, কারণ একটু পরে আমরা যখন ম্যাথ করবো তখন কিন্তু এরকম লেজেন্ড গুলো লেখা থাকবে, তখন কিন্তু আর বোঝানো সম্ভব হবে না। বুঝছি স্যার। বুঝতে পারছো তো? তার মানে এই লেজেন্ডটা স্যার 4 নাম্বার বার মানে এগুলোর জন্য কি আলাদা কোনো মানে একই রকম। যদি 4 নাম্বার বার হয় তাহলে এখানে 3 এর জায়গায় জাস্ট 4 বসাতে। বুঝতে পারছো? মানে এখানে এগুলোর 6 জন্য ইঞ্চি কি না স্যার দিয়ে আলাদা যদি, কোনো হ্যাঁ বলো। স্পেস ফিক্স করা থাকে স্যার, যে যেমন 6 ইঞ্চি ফিক্স করা বা 4 নাম্বার বারের জন্য 8 ইঞ্চি ফিক্স করা এরকম? আচ্ছা, ওরা যদি 8 ইঞ্চি লেখা দেয় তাহলে ওরা এখানে লেখাই থাকবে। এটা নিয়ে তোমার কোনো মানে মাথা ব্যথার কোনো রিজন নাই যে এখানে 4 নাম্বার বার হবে না, স্পেসিং 6 হবে না 7 হবে, এগুলো সমস্ত লেখা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার বুঝাটা, যে এটা আমার কি বুঝাইছে, এই লেজেন্ডটার মানেটা কি আসলে, এই জিনিসটা বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। কারণ তোমার এই লেজেন্ড আর ডিজাইন যদি না বুঝে তাহলে তুমি এই কোর্সটা আসলে করতে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই লেজেন্ডটা কি বুঝছো? দ্যাট মিনস আমরা ফার্স্টে একটা স্ট্রেট বার বসাবো, তার 6 ইঞ্চি ডিস্টেন্স আমরা মানে হচ্ছে অল্টার করে করে বসাবো ক্র্যাঙ্কের সাথে স্ট্রেট। দ্যাট মিনস আমরা একটা স্ট্রেট বসালাম, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে আমরা একটা ক্র্যাঙ্ক বার বসাবো, আবার 6 ইঞ্চি ডিস্টেন্স থেকে আমরা একটা স্ট্রেট বার বসাবো, আবার 6 ইঞ্চি ডিস্টেন্স থেকে আমরা একটা ক্র্যাঙ্ক বার বসাবো। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলা হয়েছে এই যে দেখো এখানে হ্যাশট্যাগ 3, তার মানে হচ্ছে আমাদের বার নাম্বার হচ্ছে 3। এই যে হ্যাশট্যাগ এর আগে 2 লেখা, এই 2টা মানে হচ্ছে 2টা। 2 মানে আমার 3 নাম্বার বার কয়টা ইউজ করতেছি, 2টা। 3 নাম্বার বার
এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক, মানে এই যে এই ক্র্যাঙ্ক গুলো আছে এই ক্র্যাঙ্ক বার গুলোর মাঝখানে কি কি বসাবো? এক্সট্রা টপ বার। তার মানে আমরা এই ছবিতে যদি দেখি, দেখো এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার। এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে তাহলে আমার এক্সট্রা টপ বার থাকবে কয়টা বলো তো? দুইটা। বলা হয়েছে কি ইন বিটুইন ক্র্যাঙ্ক, মানে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ বার বসবে। এই যে তার মানে এটা হচ্ছে আমার এক্সট্রা টপ বার, এটাও হচ্ছে আমার এক্সট্রা টপ বার, আর এই যে এগুলো স্ট্রেট লাইন এগুলো কি স্ট্রেট বার। বুঝতে পারছো নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? এই লেজেন্ড দুইটা বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, না হলে আর কি সামনে আগানোটা কষ্ট হয়ে যাবে। স্যার সেকেন্ড আরেকবার বুঝলে ভালো হতো। আচ্ছা দেখো, দুইটা 3 নাম্বার বার, এখানে 2 দিয়ে বুঝাচ্ছে আমার দুইটা, আমার কয় পিস? 2 পিস। যদি এখানে 1 দেওয়া থাকতো তার মানে কয় পিস? 1 পিস। আমার 3 নাম্বার বার থাকতো তখন 1 পিস। যেহেতু এখানে 2 আছে তার মানে আমার 2 পিস হচ্ছে 3 নাম্বার বার। সেটা হচ্ছে এক্সট্রা টপ, মানে টপে দেওয়া আছে। কোথায় কোথায় টপে দেওয়া আছে? সেটা হচ্ছে ইন বিটুইন ক্র্যাঙ্ক। বিটুইন ক্র্যাঙ্ক মানে হচ্ছে ক্র্যাঙ্কের মাঝখানে। সো আমাদের ক্র্যাঙ্ক গুলোর মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ বার দিতে বলছে? 2টা করে এক্সট্রা টপ বার দিতে বলছে। দ্যাট মিন্স আমাদের এই দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে দেখো আমাদের 2টা এক্সট্রা টপ বার আছে, এই যে 2টা এক্সট্রা টপ বার, সেই কথাটাই এখানে বলছে। ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে প্রত্যেকবার আমরা 3 নাম্বার বার নিয়ে কাজ করতেছি, বাট হ্যাঁ। আমরা ফিগারে তো 1 নাম্বার থেকে শুরু করতেছি। তার মানে আগের দুইটা বারের ডিসটেন্স কিরকম হবে? এটা কি শো করা লাগবে? মানে বুঝলাম না, প্রত্যেকবার আমরা 3 নাম্বার বার নিয়ে কাজ করতেছি তো? তো আগের দুইটা বার এগুলি তো শো হইতেছে না ফিগারের মধ্যে। 1 নাম্বার আমাদের বার বার নাম্বার কত থেকে শুরু হয়েছে? 3 ASTM এ থেকে 3 থেকে তিন শুরু হয়েছে। ফিগারে ওরা কি স্যার তিন- থেকে শুরু করব? হ্যাঁ ওরা 3 দিয়ে একটা এক্সাম্পল দিছে। তোমাদের আসলে এখানে জানার দরকার নাই যে ওরা কেন 3 ইউজ করতেছে, কেন 5 ইউজ করতেছে না 5 নাম্বার বার। আসলে এই জিনিসটা তোমরা যখন ডিজাইন করবা যে আমার কত নাম্বার বার লাগবে, এটা হচ্ছে তোমরা আরসিসি ডিজাইনে বলবো, ঠিক আছে? বাট এইখানে তোমার হচ্ছে এস্টিমেশন করতে হবে। তোমার বুঝতে হবে যে ওরা কত নাম্বার বার ইউজ করছে, সেই পার্সপেক্টিভে তোমার ডায়ামিটার গুলো ধরে ধরে দেন, তারপরে তোমার এস্টিমেট করতে হবে আমরা কত কেজি রড লাগবে। আমি যখন দোকানে যাব, দোকানে গিয়ে তো আমি বলবো না যে আমাকে 3 নাম্বার বার দেন। ওরা জিজ্ঞাসা করবে 3 নাম্বার বার আপনার কতটুকু লাগবে, তখন কি তুমি বলবা যে আমাকে 10 ফিট দেন, 20 ফিট দেন? এটা তো বললে হবে না। তোমার বলতে হবে কয় কেজি আমার 3 নাম্বার বার লাগবে। এটা বললে তখন দোকানদার বুঝবে যে হ্যাঁ তোমার 3 নাম্বার বার এত টন লাগবে, তো তখন তোমাকে সে এত টন রড দিবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা এখন আমরা চলে আসব কিছু ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখো, আমরা ক্যালকুলেশনে এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? দেখো আমাদের এই যে এই স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে একটা স্ট্রেট বার। যেই স্ট্রেট বারটার লেন্থ হচ্ছে এল। এরপরে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে একটা কি বার বলো তো তোমরা? ক্র্যাঙ্ক বার। এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার। এটার কয়টা জায়গায় ক্র্যাঙ্ক করা হয়েছে বলো তো আমাকে? 2 জায়গায় স্যার। 2 জায়গায়। দ্যাট মিন্স আমার এখানে একটা ক্র্যাঙ্ক করা হয়েছে আর এখানে একটা ক্র্যাঙ্ক করা হয়েছে। ক্র্যাঙ্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি করা হয় তার মানে কি সেটা কি সেটার হচ্ছে হরিজন্টালি আর ভার্টিক্যালি কত 1:1, তাই না? দ্যাট মিন্স আমরা ধরে নিলাম D:D। সো তাহলে এখন আমার কাজ হচ্ছে, আমাদের দেখো স্ট্রেট বারের লেন্থ হচ্ছে L। এখন আমার কাজ হচ্ছে ক্র্যাঙ্ক বারের লেন্থটা বের করা। তাহলে ক্র্যাঙ্ক বারের লেন্থটা আমি কিভাবে বের করতে পারি? সো ধরে নিলাম আমরা এই যে স্ট্রেট বারের লেন্থ যেটা L, সেটাকেই আমরা ক্র্যাঙ্ক করছি। তাহলে আমরা ক্র্যাঙ্ক করার ফলে কি আসতেছে? L মাইনাস ডি। ডি কেন? দেখো আমার এই পোর্শন থেকে এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু যে ছিল এই পোর্শনটুকু, আর একইভাবে এই পোর্শনটুকু, মানে এই ভূমির যে ডি অংশটুকু, এই অংশটুকু কি 2 সাইড থেকে মাইনাস হয়ে গিয়েছে, তাই না? এই জন্যই 2 সাইডের জন্য 2টা ডি মাইনাস হয়েছে। এরপরে চলে আসতেছে প্লাস ডি বাই কস 45। কেন? কারণ কি আমাদের এই যে এই লেন্থটা বিয়োগ করে আমাকে কোন লেন্থটা আনতে হবে? এই লেন্থটা, তাই না? আর আমি যখন ক্র্যাঙ্ক করতেছি তখন লেন্থ তো চলে আসতেছে আমার এইটা, তখন তো আর আমার এই লেন্থ ক্যালকুলেট করলে হবে না, তাই না? আগের স্টেটে ছিল তখন আমাদের এই লেন্থটা, তার মানে এই লেন্থটা আমরা বিয়োগ করে নিচ্ছি 2 সাইড থেকে। 2 সাইডের জন্য L মাইনাস ডি মাইনাস ডি। এরপরে আস্তে আস্তে আমাদের এই লেন্থটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই লেন্থটা কিভাবে করা যায়? দেখো আমার এই ভূমিও যদি ডি হয়
উচ্চতাও যদি ডি হয় তাহলে এই পোর্শনটার লেন্থ কি বলা যায়? ডি বাই কস 45 বলা যায়। জিনিসটা এরকম, মনে করো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও ডি, এটাও ডি, তাহলে এটাকে কি বলবা? এই বাহুটার লেন্থ কত বলো? ডি বাই কস 45 না? জি স্যার। সো সেই জিনিসটাই লেখছে। দ্যাট মিন্স আমার এই বাহুটার লেন্থ হচ্ছে ডি বাই কস 45। একইভাবে এই পোর্শনের জন্য ডি বাই কস 45 এতটুকু লেন্থ। সো তার মানে আমাদের দুইটা ডি বাই কস 45 যোগ করা হয়েছে। সো এখন তাহলে ডি বাই কস 45, দ্যাট মিন্স আমাদের যদি 1 বাই কস 45 এর ভ্যালু দেখি তাহলে সেটা আসবে 1.42, আর ডিটা রয়ে গেল। তাহলে এল মাইনাস ডি প্লাস 1.42 ডি প্লাস 1.42 ডি। সো এইটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে জিনিসটা আসছে এরকম। তাহলে দেখো আমাদের এই যে দুইটা পোর্শনে ক্র্যাঙ্ক করা হয়েছে, তাহলে দেখো আমরা এই জিনিসটাকে যদি আরেকটু সহজ ভাষায় লিখি তাহলে কি লেখা যায়? এল প্লাস, আমরা কয়বার ক্র্যাঙ্ক করেছি বলো তো? দুইবার, 2 টাইমস 0.42 ডি বলা যায়? জি বলা স্যার। যায়? আচ্ছা, তাহলে আমি যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করে বলি তাহলে এই এলটা কি জিনিস? এলটা হচ্ছে আমাদের স্ট্রেট বারের লেন্থ। আমাদের বারটা যদি স্ট্রেট হতো তাহলে যেই লেন্থ, সেইটার সাথে আমি কি যোগ করব? দ্যাট মিন্স আমাদের ক্র্যাঙ্ক হওয়ার ফলে আমাদের লেন্থটা একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের আরো বেশি লেন্থ লাগবে তখন সেক্ষেত্রে। দ্যাট মিন্স সেটার সাথে আমাকে যোগ করতে হবে 2। 2 মানে কি? 2 মানে হচ্ছে আমরা যেই কয়বার ক্র্যাঙ্ক করতেছি এখানে। আমরা এখানে 2 বার ক্র্যাঙ্ক করতেছি, সেজন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। যদি 3 বার ক্র্যাঙ্ক করা লাগতো তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? ইন্ডিয়া। 3 দিয়ে। টাইমস 0.42 ডি। 0.42 ভ্যালুটা আমরা কিভাবে আসছি? একটু আগে আমরা এই যে এখানে ডেসক্রাইব করেছি। তো 0.42 ডি হচ্ছে আমাদের যে বারটা থাকবে সেই বারের ডায়ামিটার। সো এরপরে তাহলে সেই জিনিসটা এখানে বলা হয়েছে, লেন্থ অফ দ্য স্ট্রেট বার টাইমস এন টাইমস 0.42 ডি, ঠিক আছে? ক্র্যাঙ্ক কি সবসময় 45 ডিগ্রিতেই হবে? বলো, বুঝতেছি না তোমার কথা। স্যার, ক্র্যাঙ্ক যে করা হয়েছে এটা কি সবসময় 45 ডিগ্রিতেই হবে? হ্যাঁ, 45 ডিগ্রিতে ক্র্যাঙ্ক গুলো করা হয়। এখন আমরা চলে আসবো একটু লেজেন্ড গুলা দেখে দেখে। এখন আমার আমার কাজ হচ্ছে তোমরা যে বুঝতে পারছো এই জিনিসটা একটু মেক শিওর হওয়া। সো এখন হ্যাঁ বলো। স্যার একটু ক্র্যাঙ্কের যে ক্র্যাঙ্ক করা হয়েছে যে স্যার, এই পোর্শনটা একটু আবার বুঝাই দিলে এই ভালো পোর্শনের হতো। ক্যালকুলেশনটা? না স্যার, এই যে উপরের, হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ এখানে এই যে চিত্রটা স্যার, মানে এই যে এখানে এইটা ডি গুলা যে এখানে তিনটা কোন জিনিস? হ্যাঁ, এই যে ক্র্যাঙ্কের পোর্শনটা স্যার, ক্র্যাঙ্কের পোর্শনটা যদি আবার একটু জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি ক্র্যাঙ্কের পোর্শনটা যদি আবার দেখতে চাও একটু ভালোভাবে খেয়াল রাখো। এই জায়গাটা কিন্তু না বুঝলে আমার জন্য টাফ হয়ে যাবে পরবর্তীতে দেখানো। দেখো আমার হচ্ছে এই জায়গাটা ক্র্যাঙ্ক করা হয়েছে, তাই না? আমার আগে কি ছিল? জিনিসটা এরকম ছিল না, স্ট্রেট বারটা, তাই না? সো তার মানে আমাদের এই সাইডে একটা ভূমিটা কি, ভূমি এই সাইডে ভূমিটা আর এই সাইডে এই উচ্চতা। দ্যাট মিন্স আমরা ক্র্যাঙ্ক করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দ্যাট মিন্স এটা কি 1:1 এ, তাই না? সো আমরা ধরে নিলাম d/d তে আমরা ক্র্যাঙ্ক করেছি। দ্যাট মিন্স এই সাইডের পোর্শনটুকু d ধরেছি, এই সাইডের হাইটটাও d ধরেছি, ঠিক আছে? সো তাহলে আমার এতটুকু লেন্থ কত আসবে বলো তো? যদি আমরা এখানে এই ছবিতে চিন্তা করি, মনে করো আমার ভূমিটাও d, উচ্চতাও d, তাহলে এই যে আমাদের অতিভুজটা কত আসবে বলো তো? অতিভুজটা কত আসবে? অতিভুজটা আসবে d বাই cos 45, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমার অতিভুজটা আসতেছে d বাই cos 45। এখন দেখো আমার d বাই cos 45 আসতেছে অতিভুজ, তার মানে আমার কি করতে হবে? এখানে l মাইনাস d মাইনাস d, কারণ কি এই টোটাল লেন্থটা ছিল কত? l। এখন এই যে এই দুই সাইড থেকে এই যে এখানের যে d পোর্শন, আবার একইভাবে এই সাইডেও কি একটা d পোর্শন আছে, এতটুকু কি d, তারপরে তো এই জিনিসটা উপরে উঠেছে, তাই না? দ্যাট মিন্স এই দুই সাইডের d টা বিয়োগ হয়ে গিয়েছে, দুই সাইডের d বিয়োগ করেছি। বিয়োগ করে আমাকে কি করতে হবে? এই লেন্থটা যোগ করতে হবে, কারণ কি আমাদের ক্র্যাঙ্ক বারের লেন্থ কি, এই পোর্শনটা ক্র্যাঙ্ক বারের লেন্থের সাথে যুক্ত, তাই না? এটাই তো ক্র্যাঙ্ক বারটা।
তার মানে কি আমাকে এই জিনিসটার লেন্থ লাগবে, এই জিনিসটা বিয়োগ করে দিয়ে, সো এই ডিটা বিয়োগ করে দিয়ে এরপরে দুই সাইডের জন্য দুইটা ডি বাই cos 45 যোগ করা হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন তোমরা আমাকে এখন বলো যে এই লেজেন্ডটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এএলটি দিয়ে বোঝাচ্ছে অল্টারনেটিভলি, সিকেডি দিয়ে বোঝাচ্ছে ক্র্যাঙ্কড। মানে স্যার এই 3 লেজেন্ডটা নাম্বার দিয়ে বলা হচ্ছে 3 নাম্বার বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড বার। তো তার মানে কি বোঝাচ্ছে বলো তো? মানে যেকোনো স্যার একজন বলো। 3 নাম্বার বার হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 6 ইঞ্চি, আর আর কি দুইটা একটা স্টেট স্ট্রেট বারের বার থাকবে মাঝখানে আর একটা ক্র্যাঙ্ক বার থাকবে। হ্যাঁ ক্র্যাঙ্ক বার থাকবে। হ্যাঁ, এখন স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বার কিভাবে কি থাকবে অ্যারেঞ্জমেন্টটা বলো। মানে স্যার প্রথমে স্ট্রেট বার থাকবে, তার 6 ইঞ্চি পরে ক্র্যাঙ্ক বার থাকবে, তার হ্যাঁ 6 ইঞ্চি পরে স্ট্রেট বার। হ্যাঁ, এই তো তোমরা বুঝতে পারছো। তার মানে হচ্ছে প্রথমে একটা স্ট্রেট বার থাকবে, এই 6 ইঞ্চি দিয়ে বোঝাচ্ছে কি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে। প্রথমে আমরা কি বার দিয়ে শুরু করবো? স্ট্রেট বার। ওই যে আমরা রুলসে পড়ে আসছি, দ্যাট মিন্স আমাদের প্রথমে একটা স্ট্রেট বার থাকবে, তার 6 ইঞ্চি ডিফারেন্স দিয়ে কি বসবো? একটা ক্র্যাঙ্ক বার বসাবো, ঠিক আছে? তারপরে আবার ক্র্যাঙ্ক বারের পরে আবার কি আসবে? স্ট্রেট বার, মানে অল্টার করে করে, মানে একটার পরে আরেকটা, ঠিক আছে? মানে প্রথমে স্ট্রেট বসলে পরে ক্র্যাঙ্কের পরে আবার কি আসবে? স্ট্রেট, অল্টার করে করে বসবে। দ্যাট মিন্স 3 নাম্বার বার 6 ইঞ্চি ডিস্টেন্সে প্রথমে একটা স্ট্রেট বার, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে একটা ক্র্যাঙ্ক, তার 6 ইঞ্চি ডিস্টেন্সে আবার একটা স্ট্রেট বার, এভাবে পুরো সোজা স্ল্যাব বসতে থাকবে। এই জিনিসটা বোঝাচ্ছে। তো এখন আমাকে দেখো, এখন দেখো যে আমার তাহলে স্ট্রেট বার কয়টা লাগবে। এই যে এখানে যে স্ল্যাবটা, এই স্ল্যাবের এই পোর্শনটা হচ্ছে 76 ইঞ্চি, আর এই ইয়াটা হচ্ছে ভার্টিক্যালি যেটা সেটা হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে? আমাদের কভারের ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ইঞ্চি কভার, ঠিক আছে? দ্যাট মিন্স কি আমাদের এই যে স্ল্যাবের এজ থেকে নিয়ে এই রিবার পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 2 ইঞ্চি, এটাই হচ্ছে কভার। তো এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের স্ট্রেট বার আসলে এখানে কয়টা স্ট্রেট বার লাগবে এইরকম একটা ডাইমেনশনের স্ল্যাব ডিজাইন করার জন্য। আমাকে বলো তো যে এই যে এখানে যে নোটেশনটা দেখেছো, এই নোটেশনটা তো তোমরা সবাই বুঝছো। এই নোটেশন অনুযায়ী আমাদের দুইটা স্ট্রেট বারের মধ্যবর্তী ডিস্টেন্স কত বলো তো আমাকে একটু। 12 ইঞ্চি। কিভাবে? কারণ প্রথমে আমরা 6 ইঞ্চি ডিস্টেন্স দিয়ে একটা ক্র্যাঙ্ক বসাইছি স্ট্রেটের পরে, তাই না? তারপরে আবার 6 ইঞ্চি ডিস্টেন্স দিয়ে একটা স্ট্রেট বার বসাইছি। তার মানে আমার দুইটা স্ট্রেট বারের মধ্যবর্তী ডিস্টেন্স আসতেছে 6 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি, মানে 12 ইঞ্চি। তো তাহলে দেখো আমরা যদি এই জিনিসটার কয়টা স্ট্রেট বার লাগবে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি নিব? প্রথম হচ্ছে এই যে হরিজন্টালি যে ডিস্টেন্সটা 76 ইঞ্চি, 76 ইঞ্চি মাইনাস কি করব? এই যে আমাদের দুই সাইডের যে কভারটা আছে, দুই সাইডের যে কভারের পোর্শনটা আছে, সেই কভারের পোর্শনটা ফার্স্টে বিয়োগ করে নিব। কভার কত করে দেওয়া আছে? 2 ইঞ্চি। তার মানে 76 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি, ঠিক আছে? যদি করি তাহলে আমরা কতটুকু ডিস্টেন্স পেয়ে গেলাম? এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত ডিস্টেন্সটা এখন আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে এতটুকুর মধ্যে আসলে এখন বারগুলা কিভাবে বসবে। এখন দেখো এই ডিস্টেন্সের মধ্যে আমার প্রথমে কি দিয়ে শুরু করতেছি? একটা স্ট্রেট বার, তাই না? তার মানে এই দুই তার মানে হচ্ছে এখন আমার দেখো আবার স্ট্রেট বার গুলোর মধ্যে ডিস্টেন্স কত করে? 12 ইঞ্চি। তার মানে 76 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি, 2 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি। কারণ হচ্ছে দুইটা 2 ইঞ্চি, কারণ কি বোথ সাইড থেকে, এই দুইটা সাইড, এই সাইড থেকেও 2 ইঞ্চি আমাদের কভার আছে, এই সাইড থেকেও 2 ইঞ্চি কভার আছে, এই জন্য দুইটা 2 ইঞ্চি বিয়োগ করেছি। সেটাকে ভাগ করব 12 ইঞ্চি দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে একটা মানে আমাদের দুইটা স্ট্রেট বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 ইঞ্চি, বুঝতে পারছো? সেই জন্য 12 দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? +1 করা হয়েছে কেন? কারণ হচ্ছে আমরা যখন এইভাবে বারগুলাকে বসাই দেখা যায় যে আমাদের প্রথম বারটা কাউন্টডাউন করা হয় না, এই জন্য প্রথম বারটা যাতে কাউন্টডাউন করা হয় এই জন্যই +1 বসাইছে, ঠিক আছে? তার মানে জিনিসটা হচ্ছে তখন আমরা এখানে যে ভ্যালুটা পাইছি সেটাকে আমরা আপার রাউন্ডিং করলেই আমরা চলে আসবে যে আমাদের কয়টা স্ট্রেট বার আমরা এখানে বসাইছি। এখন আমাকে বলো যে কারো কি কোথাও কোনো সমস্যা আছে নাকি? +1 এর কাহিনীটা আরেকবার বলে। আচ্ছা,
+1 এর কাহিনীটা হচ্ছে যে আমরা যখন বারগুলা বসাচ্ছি, আমরা যখন এইভাবে বারগুলা বসাচ্ছি, আমরা দেখো এই ডিস্টেন্সের জন্য কয়টা করে বার সেই জিনিসটা ক্যালকুলেট করে ফেলেছি, ঠিক আছে, এই পোর্শন দিয়ে। তো যখন এই পোর্শনটা ক্যালকুলেট করতেছি তখন দেখা যাচ্ছে এই যে আমরা ফার্স্ট যে রিবারটা যে বসায় যে কাজ শুরু করছি না, এই ফার্স্ট রিবারটা কাউন্ট ডাউন করা হয় না, কাউন্ট করা হয়নি এই পোর্শনের মধ্যে। এই জন্য আমাদের একটা +1 যোগ করা হচ্ছে, কারণ কি, এই যে ফার্স্ট রিবারটা কি আমাদের স্টেট বার ছিল, এই জন্যই +1। এটা সব সময়ের জন্যই +1ই বসবে, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন চলে আসছে আমাদের ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বারটা কোথায় কোথায় বসে আমাকে একটু বলো তো। মিডলে বসবে দুইটা স্টেট বারের মাঝখানে। মিডলে। দুইটা স্টেট বারের মাঝখানে ক্র্যাঙ্ক বার বসে। এখন বলো তো আমাকে যে তাহলে আমাদের এই যে স্টেট বার, মনে করো আমাদের এইটা স্টেট বার, এইটা স্টেট বার, এইটা স্টেট বার, তাহলে এই স্টেট বারের মাঝখানে যদি আমি ক্র্যাঙ্ক বার বসাই, এখানে স্টেট বার আছে কয়টা বলো তো আমার এই জায়গাটা তুলে? 3টা। 3টে স্টেট বার। সো তাহলে 3টে স্টেট বারের মধ্যে আমাদের কয়টা ক্র্যাঙ্ক বার বসবে বলো তো? 2টা। দুইটা কিভাবে আসছে বলো তো? মিডলের মাঝখানের ভ্যালু, তাই না? মানে আমার হচ্ছে যেই কয়টা স্টেট বার থাকবে সেটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব? সেই স্টেট বার গুলা দ্বারা গঠিত ফাঁকা স্থান, মানে মাঝখানের স্থানগুলা, তাই না? মনে করো আমার স্টেট বার আছে 5টা, বলতো এখানে কয়টা ক্র্যাঙ্ক বার বসবে তাহলে? 4টা। কিভাবে? স্যার সবগুলা গ্যাপে একটা করে, দুটা স্টেট বারের মাঝখানে একটা করে। দুইটা স্টেট বারের মাঝখানে একটা, তার মানে হচ্ছে স্টেট বারের সংখ্যা যত পাবো সেইখান থেকে 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাব স্টেট বার গুলোর মাঝখানে যে ফাঁকা স্থান। স্টেট বার গুলোর মাঝখানে ফাঁকা স্থান সেটা কয়টা? 4টা। তার মানে আমরা এখানে স্টেট বার পেয়েছি কয়টা? 7টা। তাহলে আমাদের ক্র্যাঙ্ক বারের কয়টা ক্র্যাঙ্ক বার আসবে বলো তো? 6টা, তাই না? কারণ এই 7টা স্টেট বার বসানোর পরে যখন মাঝখানে ফাঁকা স্থান কাউন্ট ডাউন করবো তখন 1 বিয়োগ করলেই, এই নাম্বার অফ স্টেট বার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কয়টা ক্র্যাঙ্ক বার বসে। আচ্ছা, এখন আমাকে বলো যে এই, স্যার হ্যাঁ বলো। স্যার যদি আমরা স্ল্যাবটা স্যার 78 ইঞ্চ নিতাম তাহলে স্যার হিসাবটা কিরকম হতো স্যার? জিনিসটা সিম্পল, এখানে জাস্ট 78 বসে যেত। স্যার ডিসটেন্স গুলা তো স্যার মিলতো না তাহলে। ডিসটেন্স গুলো মিলতো না মানে বুঝলাম না। 6 ইঞ্চি ডিস্টেন্স এটা মনে হয়। তখন তো কভার বাইরে যেত স্যার। না, কভার বাইরে যেত কি কমে যেত, শোনো এখানে ওরা কতটুকু কভার দিবে, কতটুকু হচ্ছে বার দেওয়া থাকবে, সাইজ, এগুলো সব ওরা তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমার দেখা যাবে যে অনেক সময় এখানে ভ্যালুটা আসবে এরকম পয়েন্টে আসবে। এই প্রসিডিউরে তোমার কভার হয়তো বা এখানে 2 ইঞ্চি ইউজ না করে তার হয়তো বা কভার তখন সেই ক্ষেত্রে 1 ইঞ্চি ইউজ করতে পারতো, ঠিক আছে। জি স্যার। সো জিনিসগুলো তোমাকে দেওয়াই থাকবে, কভার তখন তোমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, তোমার হচ্ছে সমস্ত কিছু তোমার দেওয়া থাকবে, তোমাকে লেজেন্ড দেওয়া থাকবে, তোমার এরকম কভার কতটুকু, ডাইমেনশন কতটুকু, সব কিছু ডিজাইন তোমার দেওয়া থাকবে। তুমি এগুলো দেখে দেখে তোমার এরকম একটা ক্যালকুলেশন গুলো করতে হবে, এই জাস্ট ক্যালকুলেশন গুলো করতে হবে। এখন চলে আসবো আমরা তাহলে আমরা কি বলেছি, আমরা স্ল্যাবে 3টা টাইপের বার ইউজ করি, স্ট্রেট, ক্র্যাঙ্ক আর হচ্ছে এক্সট্রা টপ। আমাদের স্ট্রেট শেষ, ক্র্যাঙ্কও শেষ, এখন আসবো এক্সট্রা টপ বার। এক্সট্রা টপ বারে কি বলা হয়েছে যে এই নোটেশনটা দিয়ে কি বুঝতেছে আমাকে একটু বলো তো কোনো একজন। স্যার 2টা করে 3 নাম্বার বার 2টা করে বসবে, কোথায় বসবে? ক্র্যাঙ্কের মাঝখানে 2টা ক্র্যাঙ্কের, 2টা করে হচ্ছে এক্সট্রা টপ বার বসবে ইন বিটুইন ক্র্যাঙ্ক, মানে হচ্ছে ক্র্যাঙ্ক গুলার মাঝখানে, ঠিক আছে। তার মানে এই যে ক্র্যাঙ্ক বার আমাদের এখানে একটা, এই 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এই যে এই বার গুলো, এগুলো কি এক্সট্রা টপ বার, তাই না? সেই কথাটা এখানে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার কিভাবে ক্যালকুলেট করব। এক্সট্রা টপ বার ক্যালকুলেট করার জন্য বলা হয়েছে কি, স্পেস অ্যাভেলেবল ফর এক্সট্রা টপ বার। এখন এক্সট্রা টপ বার বসানোর জন্য কতটুকু স্পেস আছে এটা কিভাবে বের করব? জিনিসটা অনেকটা সেম, আগেরটার মতো আমরা ক্র্যাঙ্ক যেভাবে করছি। তার মানে এখানে এক্সট্রা টপ বার বসাচ্ছি কি ক্র্যাঙ্কের মাঝখানে, তার মানে ক্র্যাঙ্ক গুলা দ্বারা গঠিত স্পেস বের করতে হবে আমাকে, বুঝতেছো? জি স্যার।
তার মানে এই ক্র্যাঙ্ক বার গুলা দ্বারা গঠিত স্পেস বের করে তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এক্সট্রা টপ বার কিভাবে বসাচ্ছি। এখানে দেখো তাহলে আমাদের যদি সে ফর সাপোজ তোমাদের হচ্ছে ক্র্যাঙ্ক বার তিনটা ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস কয়টা? দুইটা। দুইটা। কিভাবে পাইছো? ক্র্যাঙ্ক বার থেকে এক মাইনাস করছে। ক্র্যাঙ্ক বার থেকে এক মাইনাস করছো, তাহলে কিন্তু ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তিনটা ক্র্যাঙ্ক বার বসানোর ফলে। যদি আমার চারটা ক্র্যাঙ্ক বার বসাইতাম তাহলে কয়টা স্পেস পাইতাম ক্র্যাঙ্ক বার বসানোর ফলে? তিনটা, তাই না? সো আমার এখানে বলো তো ক্র্যাঙ্ক বার এখানে বসছে কয়টা? 6টা। 6টা। সো 6টা ক্র্যাঙ্ক বার বসালে আমার স্পেস কয়টা আসবে মাঝখানে? 5টা। আচ্ছা, সো তাহলে এই যে এখানে 6 মাইনাস 1 এই যে 5, ঠিক আছে? ওই যে আমরা 1 মাইনাস করে করে বসাচ্ছি সেটাই এখানে লিখেছি 6 মাইনাস 1। এখন সেটার সাথে আবার মাল্টিপ্লাই করতে হবে কি? এখানে দেখো আমার এক্সট্রা টপ বার কয়টা করে বসানো হয়েছে? দুইটা। তার মানে এই যে ক্র্যাঙ্ক বার গুলোর মাঝখানে যে ফাঁকা স্পেস সেখানে কয়টা করে এক্সট্রা টপ বার বসতেছে? দুইটা। তার মানে আমার এক্সট্রা টপ বার কয়টা লাগতেছে? তোমরা এই ক্ষেত্রে এখানে কয়টা ক্র্যাঙ্ক বার আছে? তিনটা ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে আমাদের এক্সট্রা টপ বার কয়টা লাগতেছে বলো এখন? 4টা। কিভাবে আসছে বলো তো? প্রথমে হচ্ছে তিনটা ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস বের করেছি। তার মানে আমরা ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস বের করতেছি, এগুলো হচ্ছে ক্র্যাঙ্ক বার। আমাদের তিনটা ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস কয়টা? 3 মাইনাস 1, দুইটা, তাই না? তাহলে এখন প্রত্যেকটা স্পেসে কয়টা করে বার বসানো হয়েছে টপ বার? দুইটা করে। প্রত্যেকটা স্পেসে মনে করো এখানে একটা স্পেসের জন্য দুইটা বসানো হয়েছে। আমার স্পেস কয়টা? দুইটা। তার মানে দুইটা স্পেসের জন্য কয়টা বসবে? 2 টাইমস 2। তার মানে সেটাই কয়টা? আমাদের কয়টা এক্সট্রা টপ বার। বুঝতে পারছো বিষয়টা? মনে করো এখন আমাদের তিনটা ক্র্যাঙ্ক বার দেওয়া আছে। তিনটা না, সরি, আমরা 4টা ক্র্যাঙ্ক বার দিলাম। আমাদেরকে নোটেশনটা দেওয়া আছে এরকম, ধরে নাও যে 2 4 এটা হচ্ছে এক্সট্রা টপ বার, ঠিক আছে? এখন আমাকে বলো যে তাহলে আমার এখানে এক্সট্রা টপ বার কয়টা আসবে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো আমাকে একটু বলো। হ্যাঁ, আমাকে বলেছে কি? আমাকে হচ্ছে এক্সট্রা টপ বার হচ্ছে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে বসে, তাই না? তো আমার ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত স্পেস বের করতে হবে। তাহলে এখানে ক্র্যাঙ্ক বার আছে কয়টা? 4টা। 4টা যদি ক্র্যাঙ্ক বার থাকে তাহলে স্পেস কয়টা? 4 মাইনাস 1। কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা স্পেসে আবার কয়টা করে ক্র্যাঙ্ক বার আছে? কয়টা করে এক্সট্রা টপ বার আছে? এটা যদি আমার এক্সট্রা টপ বার হয়, প্রত্যেকটা স্পেসে কয়টা করে আছে? দুইটা করে, তাই না? তার মানে সেটার সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাবো না টোটাল আমাদের কয়টা এক্সট্রা টপ বার আছে? যদি এখানে 1 থাকতো তাহলে মাল্টিপ্লাই করতাম কত বলো তো? 1। তার মানে এটা কি সবাই বুঝতে পারছো যে এক্সট্রা টপ বার কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, কয়টা আমরা এক্সট্রা টপ বার ইউজ করছি? আচ্ছা, সো তারপর আরেকটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে যে ASTM এর একটা স্ট্যান্ডার্ড রিইনফোর্সমেন্ট বারের জন্য নমিনাল ওয়েট, ঠিক আছে? এইগুলা নিয়ে তোমাদের মুখস্থ করার কিছু নাই, এই টেবিলগুলো তোমাদের দেওয়াই থাকবে পরীক্ষার সময় বা তোমাদের যখন যেটাই করো না কেন। সো এখন দেখো আমাদের এই যে 3 নাম্বার বার, হ্যাশট্যাগ দিয়ে 3 বোঝাচ্ছে 3 নাম্বার বার। 3 নাম্বার বারের জন্য যে আমাদের যে ওয়েটটা এখানে একটা পাউন্ড পার ফিটে দেওয়া আছে আর একটা হচ্ছে কেজি পার মিটারে দেওয়া আছে। এখন ডিপেন্ড করতেছে তুমি কোন ইউনিটে নিতেছো। আমরা নরমালি এখানে পাউন্ড পার ফিটে নিয়েই কাজ করব, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে 3 নাম্বার বারের জন্য ওয়েট আসতেছে 0.376। এগুলো আসলে দেওয়া, এগুলো নিয়ে আমরা কাজ করবো এখান থেকে ভ্যালু নিয়ে, ঠিক আছে? এই টেবিলটা আর ওরকম ভাবে দেখার কিছু নেই। মনে করো আমরা 7 নাম্বার বার ইউজ করেছি। তো 7 নাম্বার বার কয় কেজি যদি আমরা বলতে যাই তাহলে সেখানে আমাদের পার ইউনিট লেংথের জন্য, মানে এক লেংথের জন্য, 1 ফিট লেংথের জন্য সেটার ওয়েট আসতেছে কত? 2.044 পাউন্ড। বুঝতে পারছো? এভাবে আমরা ভ্যালুগুলো ইউজ করব। তো তাহলে আমরা
যা যা এতক্ষণ পড়াইলাম কারো যদি সমস্যা না থাকে এখন হচ্ছে আমরা মেইনলি একটা প্রবলেম করব, সেটাই তোমাদের পরের দিন রিপোর্ট করা থাকবে। যদি এখন কোনো সমস্যা না থাকে আমি তাহলে প্রবলেমটাতে স্যার ম্যাট্রিক্স সাইজ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্স সাইজ বোঝাচ্ছে মেইনলি তোমার যতটুকু মনে করো নমিনাল সাইজ বোঝাচ্ছে মেবি। বারগুলার সাইজ কতটুকু, ডায়া কতটুকু, স্যার এটা ডায়ামিটার না লেন্থ? এটা হচ্ছে ডায়ামিটার। বারগুলার সাইজ সবসময় আমরা ডায়ামিটার দিয়ে প্রকাশ করি, যে কত মিলি ডায়ামিটারের আমরা রিবার বসাচ্ছি। বুঝতে পারছো? কারণ লেন্থ কি ভেরিয়েশন হইতে পারে, তাই না? তোমার যদি স্ল্যাব বড় হয় তাহলে কি লেন্থটাও দেখা যাচ্ছে ভেরিয়েশন হইতে পারে, যে এত লেন্থ লাগবে আমার, তাই না? দ্যাট মিনস আমরা কোনো বারকে যখন ডিজাইগনেট করি তখন সেটাকে আমরা হচ্ছে ডিজাইগনেশন দেই হচ্ছে তার ডায়ামিটারের উপর বেসিস করে। 3 নাম্বার বার বলতে আমরা বুঝি যে 10 মিলিমিটার ডায়ামিটারের যে রিবার। 4 নাম্বার বার বলতে বুঝি আমরা 13 মিলিমিটার ডায়ামিটারের যে রিবার। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন আমরা, হ্যাঁ বলো। এক্সট্রা টপ বারে একটু যার একবার দেখাইতেন, মানে হচ্ছে স্যার এখানে স্যার প্রতিটা গ্যাপের মধ্যে 4টা করে বসতেছে না, মানে ওই উপরের সাইডে 2টা, নিচের সাইডে 2টা। উপরের সাইডে 2টা, নিচের সাইডে 2টা মানে বুঝলাম না কোথায়, কোন কোন বারটা? ফিগারে স্যার উপরের সাইডে 2টা, মানে স্যার মাঝখানে টপ ফাঁকা। বার দুইটা ক্র্যাঙ্ক এক্সট্রা টপ বার, এই যে এটা এই স্যার এক্সট্রা টপ বার যেটা। উপরে হ্যাঁ। দুইটা নিচে দুইটা। উপরের আচ্ছা, 2টা উপরে- নিচের 2টা না, তোমাকে বলা হয়েছে কি এক্সট্রা টপ বার ইন বিটুইন ক্র্যাঙ্ক। ইন বিটুইন ক্র্যাঙ্কে কয়টা করে বসবে? জি স্যার ক্র্যাঙ্কের মানে তার উপরে মানে দুইটা এক্সট্রা নিচে টপ দুইটা। বার ক্যালকুলেট করার সময় আমাকে অবশ্যই ক্র্যাঙ্ক বারটা জানা লাগবে, যে আমার ক্র্যাঙ্ক বার কোথায় কোথায় আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে ক্র্যাঙ্ক, সরি এটা ক্র্যাঙ্ক আর এটা ক্র্যাঙ্ক, এই দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আমাদের কয়টা এক্সট্রা টপ বার বলছে? 2টা। এই জন্য এখানে একটা এক্সট্রা টপ বার বসাইছে আর এখানে একটা এক্সট্রা টপ বার বসাইছে। ওই বরাবর নিচে একবারে যে নিচে, এইটা কি মানে আলাদা না স্যার? না রে বাবা, এখানে এই সাইন দিয়ে বুঝাইছে হচ্ছে এক্সট্রা টপ বার আর এই সাইনটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে স্ট্রেট বার। জি স্যার, ঠিক আছে। এই যে এখানে দেখো কোথায় ছবিটা, এই যে দেখো এই সাইনটা হচ্ছে এক্সট্রা টপ বার, এই স্ট্রেট লাইন দিয়ে স্ট্রেট বার বুঝাইছে। এই মাছ, এই যে এখানে এই পোর্শনটা দিয়ে বোঝানো হয়েছে ক্র্যাঙ্ক বার। এই ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে মেনলি হচ্ছে একটা পোর্শন কি আমরা দেখতে পাবো না, এই জন্য। জি স্যার, মানে স্যার পুরোটা মিলায় একটা এক্সট্রা টপ হ্যাঁ, উপর নিচ পুরোটা। হুম হুম। এখন আমরা তাহলে আমাদের প্রবলেমে চলে আসি, ঠিক আছে? কারো তো কোনো প্রবলেম নাই নাকি? সবাই ক্লিয়ার এই পর্যন্ত যা পড়ানো হয়েছে? জি স্যার, এখন এতক্ষণ যা যা শিখছি এখন হচ্ছে তা একটা পুরোপুরি প্রবলেমের মধ্যে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই করাটা শিখবো। সো দেখো, আমাদের হচ্ছে এই যে এস্টিমেশনের জন্য কিন্তু আমাদের ড্রয়িং মানে আমাদের যে ডিজাইন দেওয়া থাকবে সেই ডিজাইনটা খুব ভালোভাবে রিড করতে হয়। যদি আমরা ডিজাইন রিডিং এ কোনো রকমের ভুল করে আমাদের এস্টিমেশনে ভুল হয়ে যাবে। সো ডিজাইনটা ভালোভাবে রিড করাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সো ডিজাইনটা রিড করব আমরা ফার্স্টে। এখানে এই প্রবলেমে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের একটা বলা হয়েছে কি, এখানে হচ্ছে একটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেওয়া আছে 5 ইঞ্চি স্ল্যাব সাপোর্টেড অন এ ম্যাসোনারি ওয়াল। দ্যাট মিনস আমাদের এখানে এই জিনিসগুলো যে দেখতেছে এগুলো হচ্ছে একটা ম্যাসোনারি ওয়াল। তোমরা তো ড্রয়িং এ করে আসছো, ওয়ালের জন্য এরকম একটা হ্যাশ দেওয়া হয়, জানো না? জি স্যার। 100 দেখে আসছো। আচ্ছা, তো এখন আমাদের এই স্ল্যাবটার থিকনেস কত বলা হয়েছে? 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস। এই যে এখানেও দেওয়া আছে স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ম্যাসোনারি ওয়াল বিল্ডিং এর আমাদের এই স্ল্যাবের ডিটেইলিং দেওয়া আছে। তো এই পোর্শন গুলো হচ্ছে ম্যাসোনারি ওয়াল। এখানে কি ওয়ালের একটা কলাম দেওয়া আছে, ওয়ালের একটা কলাম মানে হচ্ছে ইট এর ম্যাসোনারি কলাম দেওয়া আছে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি লেজেন্ড গুলা ভালো মতো পড়া, লেজেন্ড দেখে দেখে আমরা ছবির সাথে মিলাম। সো লেজেন্ডে আমি 1 2 3 এই 3টা লেজেন্ড আমরা আগে দেখবো, 4 5 6 এটা তোমরা দেখবা, ঠিক আছে? সো আমি ফার্স্টে দেখি 1 নাম্বার লেজেন্ড। বলা হয়েছে 1 নাম্বার, এরকম 1 নাম্বার দিয়ে একটা সাইন দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের এই ছবিতে গিয়ে খুঁজতে হবে কত নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার খুঁজে পেলাম, এই যে এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার বার এসে এখন দেখো এই 1 নাম্বারের আবার তীর চিহ্ন দেওয়া আছে এই লাইনটার মধ্যে। 1 নাম্বারের মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে কোন দিকে?
এইদিকে একটা তীর চিহ্ন আর এইদিকে একটা তীর চিহ্ন। ঠিক আছে, এখন এই 1 নাম্বারের এই তীর চিহ্নের এই লাইনের মধ্যে দেখো দুইটা ফোঁটা করে দেওয়া আছে, দুইটা একটু বোল্ড করে দেওয়া আছে, দেখছো? এই যে আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, এই দুইটা বোল্ড দিয়ে বোঝাচ্ছে 1 নাম্বার যে এখানে লেজেন্ডে যেটা লিখেছে সেইটা হচ্ছে এই দুইটা বারের জন্য প্রযোজ্য। দ্যাট মিনস এই বোল্ড করা এই যে দুইটা বার, এই দুইটা রিবারের জন্য প্রযোজ্য। এখন কি বলা হয়েছে এই দুইটা রিবারের জন্য? বলা হয়েছে 4 নাম্বার বার, হ্যাশট্যাগ দিয়ে 4 মানে 4 নাম্বার বার কি 6 ইঞ্চি ডিস্টেন্সে। কত ইঞ্চি ডিস্টেন্স? সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। ALT মানে অল্টারনেটিভলি CKD মানে ক্র্যাঙ্ক। দ্যাট মিনস এই যে দেখো একটা বার, সেটা হচ্ছে স্ট্রেট বার, তার উপরে কি দেওয়া আছে? ক্র্যাঙ্ক বার। দ্যাট মিনস আমাদের এই যে একটা স্ট্রেট বার থেকে একটা ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স কত হবে? 6 ইঞ্চি। আবার ক্র্যাঙ্ক বারের পরে আবার একটা স্ট্রেট বার বসবে, সেটা 6 ইঞ্চি ডিস্টেন্স। এখন কথা হচ্ছে এই রিবার গুলা কোন ডিরেকশনে বসবে? দেখো এই 1 নাম্বারের ডিরেকশন দেওয়া আছে এই ডিরেকশনে। দ্যাট মিনস এই যে এই রিবার গুলা এই ডিরেকশনে একটা একটা করে বসে যাবে। 6 ইঞ্চি ডিস্টেন্সে প্রথমে একটা স্ট্রেট বার, তারপরে একটা ক্র্যাঙ্ক বার, তারপরে একটা স্ট্রেট বার, তারপরে একটা ক্র্যাঙ্ক বার, এইভাবে বসে যাবে। এটা কি বুঝতে পারছো সবাই কোন ডিরেকশনে বসতেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে 1 নাম্বার লেজেন্ডটা আমাদের কমপ্লিট। 2 নাম্বার লেজেন্ড এখানে 2 দেওয়া, তার মানে আমাদের ফিগারে গিয়ে খুঁজতে হবে কি 2 লেখা কোথায়? এই যে 2 লেখা। এখন 2 লেখা এই যে রেখাটা, এই রেখাটার মধ্যে তীর চিহ্ন কোন দিকে দেওয়া? এই দিকে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমার রিবার গুলো হচ্ছে এই ডিরেকশন বরাবর বসবে, যে এই ডিরেকশনে তীর চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এখন কোথায় আমাদের বোল্ড করা আছে? বোল্ড করা আছে এই যে এখানে একটা আর এখানে একটা, তাই না? তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের রিবার, যেটা আমাদের 2 নাম্বার দিয়ে ডিজাইনেট করা হয়েছে লেজেন্ডে। কি বলা হয়েছে? দুইটা 4 নাম্বার এক্সট্রা টপ বার ইন বিটুইন ক্র্যাঙ্ক বার, সিকেডি দিয়ে বোঝাচ্ছে ক্র্যাঙ্ক। তার মানে আমাদের এক্সট্রা টপ বার কয়টা আছে? 2টা। এই জন্যই দেখো এই যে 2টা বার দেখানো হয়েছে, 2টা এক্সট্রা টপ বার। সেগুলো কত নাম্বার বার? সেগুলো হচ্ছে 4 নাম্বার বার ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে হচ্ছে আমাদের এই 2টা এক্সট্রা টপ বার, মনে করো 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ বার বসবে বলো তো? 2টা করে এক্সট্রা টপ বার বসবে। এটা কোন ডিরেকশনে বসে যাবে? এই যে 2 নাম্বার লেজেন্ডে যে সাইডে তীর চিহ্ন দেওয়া আছে এই ডিরেকশনে বসে যাবে। বুঝতে পারছো তো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আবার 3 নাম্বার লেজেন্ড আমরা ছবিতে গিয়ে 3 খুঁজবো। এই যে এখানেও একটা 3 দেওয়া আছে, এখানেও একটা 3 দেওয়া আছে, তার মানে এই দুটো জিনিসই এইটার আন্ডারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে 2 সাইডে 3 দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে এখানে দেখো একটা বার দিছে, এখানেও আরেকটা বার দিছে। এই দুইটাই হচ্ছে লেজেন্ড হচ্ছে এটা, কিন্তু দুইটাকে কেন আলাদা আলাদা করে দেখাইছে? কারণ দেখো এই সাইডের যে বারের লেংথটা সেটা L1/3, আর এই সাইডের যে লেংথটা এতটুকু পোরশন সেটা L2/3। ঠিক আছে, এই জন্য আলাদা আলাদা করে 2 সাইডে 2 বার 3 দেখাইছে। কি বলা হয়েছে? একটা করে 3 নাম্বার এক্সট্রা টপ বার বসবে ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে এখানে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা এক্সট্রা টপ বার থাকবে? একটা করে। একটা করে। ডিরেকশনটা কোন দিকে হবে? বারগুলা কোন ডিরেকশনে বসাবো? লিজেন্ড বরাবর। এই যে লেজেন্ডের যে ডিরেকশন, দ্যাট মিন্স এই যে এখানে এই যে এক্সট্রা টপ বার গুলো বসানো আছে, আমরা এইভাবে এক্সট্রা টপ বার গুলো বসাতে থাকবো। নিচের দিকে এইভাবে এক্সট্রা টপ বার গুলো বসাতে থাকবো। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের লেজেন্ড বোঝাটা কমপ্লিট। হ্যাঁ বলো। স্যার 1 নম্বরে যদি হ্যাশট্যাগের আগে স্যার যদি 2 বসতো হ্যাঁ, তখন এটা কিরকম হইতো? 1 নাম্বার বলতে যে 1 নাম্বার লেজেন্ড এখানে জি স্যার। না, এখানে হ্যাশট্যাগ এর আগে 2 বসবে না, কারণ এটা হচ্ছে মেইনলি স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বার নিয়ে কাজ। আচ্ছা ঠিক স্যার। আছে, জি। মূলত হ্যাশট্যাগের আগে সংখ্যাটা বোঝাচ্ছে মানে কয়টা বার দিব। হ্যাঁ সেটা হ্যাশট্যাগ এর আগে সংখ্যাটা বোঝাচ্ছে মেইনলি কয়টা বার। মনে করো আমার ক্র্যাঙ্কের 2টা ক্র্যাঙ্কের মাঝখানে বসতেছে এক্সট্রা টপ কয়টা হবে? একটা না 2টা? সেই সংখ্যাটাই নির্দেশ করতেছে এই যে হ্যাশট্যাগ এর আগে সংখ্যাটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে তোমরা একটু 4, 5, 6 এই 3টা জিনিস আমাকে একটু বলো তো। 4 নাম্বারটা লেজেন্ড আমরা ফার্স্টে কি করব বলো তো? এখানে 4 নাম্বার, তার মানে আমরা ছবিতে গিয়ে কি খুঁজবো ফার্স্টে?
4 নাম্বার 4 নম্বর বাট এটা হচ্ছে 4 লেখা। তারপরে কি দেখবো? স্যার মানে ডিরেকশন কোন পাশে বলবে হ্যাঁ, কোন কোন বার ডিজাইগনেট করা আছে। ডিজাইগনেট করা আছে মানে হচ্ছে এখানে বোল্ড করে দেওয়া আছে। দ্যাট মিন্স আমার এই দুইটা বার নিয়ে কাজ, এই বারটা আর এই বার। তার মানে এই বারটা তারপর কোথায়, কোন কোন ডিরেকশনে, এই যে ডিরেকশন মানে হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে দেখা আছে এই ডিরেকশনে। দ্যাট মিন্স এই বারগুলা এইভাবে এভাবে বসে যাবে, তাই না? এভাবে বসে যাবে এই ডিরেকশনে, তাই তো? এখন কি বলা হয়েছে, সেটা হচ্ছে 3 নাম্বার বার, সেটা হচ্ছে 4 ইঞ্চি ডিস্টেন্স, 4 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক, মানে প্রথমে একটা স্ট্রেট বসাবো, তার 4 ইঞ্চি ডিস্টেন্স দিয়ে একটা ক্র্যাঙ্ক, তার 4 ইঞ্চি ডিস্টেন্সে আবার একটা স্ট্রেট, তাই তো? বাকিগুলো পারবা না তোমরা দেখতে? জি জি স্যার। স্যার জি স্যার আচ্ছা। আর আমাদের এখানে আরো একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে স্ল্যাব থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি, ঠিক আছে? আর দেওয়া আছে কভার, কভার হচ্ছে 1 ইঞ্চি কভার। সো তাহলে আমরা যেই কাজটা করব, এখন কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা। তার মানে আমরা কিন্তু ছবি কিন্তু রিড করতে পারতেছি। ছবি যদি রিড করতে কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে বলো, নাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন বুঝতে আবার সমস্যা হবে। রিপোর্টে কি ফিগার রাখতে হবে? হ্যাঁ, রিপোর্টে এইসব ফিগার রাখতে হবে? রিপোর্টে তোমাদের ফিগার রাখা লাগবে না, রিপোর্টে জাস্ট এই পেজটা প্রিন্ট আউট করে তোমাদের ভ্যালুগুলো ডিফারেন্ট থাকবে, সেই ভ্যালুগুলো একটু অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা ক্যালকুলেশনে চলে আসি। ক্যালকুলেশনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে দুইটা ডিরেকশনে ক্যালকুলেশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে লং ডিরেকশন আর একটা হচ্ছে শর্ট ডিরেকশন। লং ডিরেকশন বলতে আসলে কি বুঝতেছি আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, লং ডিরেকশন বলতে বুঝতেছি আমাদের এই যে লম্বা যে বারটা, লম্বা বারটা যে বসতেছে, সেই লম্বা বারগুলা মানে এই যে লম্বা যে স্ট্রেট বার, সেগুলা নিয়ে যে এখানে আলোচনা করব সেটা হচ্ছে লং ডিরেকশন। আর ছোট সাইডের যে বারটা, এই যে এই ছোট বারটা নিয়ে আলোচনা করবো যে এখানে, সেটা হচ্ছে শর্ট ডিরেকশন, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে আমাদের লম্বা ডিরেকশনে যদি স্ট্রেট বারটা চিন্তা করি, লং ডিরেকশনে, তাহলে কোন স্ট্রেট বার নিয়ে কাজ করবো বলো তো? এই স্ট্রেট বার, এই ক্র্যাঙ্ক বার, এই এক্সট্রা টপ বার গুলা, এই এক্সট্রা টপ বার, এই এক্সট্রা টপ বার, এগুলোই তো আসবে, তাই তো? ক্যালকুলেশনে বুঝতে পারতেছো তো? তাহলে এখন কথা হচ্ছে লং ডিরেকশন আমার কোন কোন বার নিয়ে ক্যালকুলেট করতেছি, সেগুলোর ডিজাইগনেশন তাহলে কোনগুলো আসবে লেজেন্ডে বলো তো? আমরা যদি খেয়াল করি এইগুলো, তাহলে এখানে 1 নাম্বার আসতেছে, 3 নাম্বার আসতেছে, আর এই বারগুলো কি 2 নাম্বার, এটা 3 নাম্বার। দ্যাট মিন্স আমাদের এখন আলোচনা হচ্ছে 1 2 3, এই তিনটা নিয়ে। এই তিনটা নিয়ে আলোচনা আমাদের কোথায় যাবে বলতো? লং ডিরেকশনে। তো আমরা যখন কলামটা এখানে যখন টেবিলটা ড্র করব, টেবিলে আমাদের 5টা কলাম থাকবে। প্রথম কলামে দিয়ে দিব বার, বারের আন্ডারে আমরা লিখবো সেটা কোন ডিরেকশনে বসাচ্ছি বারটা, লং ডিরেকশনে নাকি শর্ট ডিরেকশনে, ঠিক আছে? লং ডিরেকশন বলতে বোঝাচ্ছে লম্বা যে ডিরেকশনটা, লম্বা ডিরেকশনে যে বারগুলো বসাচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে বার ডিজাইগনেশন। বার ডিজাইগনেশন কিভাবে বলতেছি, সেটা কত নাম্বার বার, 4 নাম্বার বার নাকি 3 নাম্বার বার, 4 নাম্বার স্ট্রেট বার নাকি 4 নাম্বার ক্র্যাঙ্ক বার, সেই জিনিস। তারপরে আসবে আমরা কত সংখ্যক 4 নাম্বার বার দিতেছি স্ট্রেট বার, কত সংখ্যক 4 নাম্বার ক্র্যাঙ্ক বার দিচ্ছি, কত সংখ্যক 4 নাম্বার এক্সট্রা টপ বার দিচ্ছি, কয়টা সংখ্যাটার জন্য এই নাম্বার, যেটা আমরা একটা রাউন্ড আপ করে নিব, আমরা আপার রাউন্ডিং করব, ঠিক আছে? মনে করো আমাদের 6.7 আসছে ভ্যালুটা, তখন আমরা সেটাকে আপার রাউন্ডিং করে কত নিয়ে যাব? 7 এ। যদি আমাদের 6.2 আসে ভ্যালুটা, তখন সেটাকে আপার রাউন্ডিং করে কততে নিব? 6 স্যার। কিভাবে 6 এ? বলতেছে আপার রাউন্ডিং টু 1, দ্যাট মিন্স হচ্ছে তখন আমরা 7 এ নিয়ে যাব, ঠিক আছে? এরপরে আসছে লেংথ। আমরা এই যে স্ট্রেট বারটা ইউজ করতেছি, সেটার লেংথ কতটুকু হবে, মানে দৈর্ঘ্যটা কতটুকু হবে। তারপরে হচ্ছে টোটাল লেংথ। টোটাল লেংথের হচ্ছে এখানে একটু লেখা রাখো, তোমাদের নোট নিয়ে রাখো একটু। টোটাল লেংথ বলতে বোঝা যাচ্ছে মেইনলি এই নাম্বার, দ্যাট মিন্স এই কলামটা মাল্টিপ্লাই উইথ এই কলামটা লেংথ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের টোটাল লেংথ। এখন তাহলে আমাদের ক্যালকুলেশন শুরু করি। সো আমাদের লং ডিরেকশনে কি কি বার বসতেছে আমরা একটু খেয়াল করব।
লং ডিউরেশনে যেই সমস্ত বারগুলা বসতেছে দেখো এখানে 4 নাম্বার বার বসতেছে আর কি কি আছে 3 নাম্বার বার, তাই না? তার মানে আমাদের লং ডিউরেশনের বার কি কি 4 আর কি 3। এখন কি বলা হয়েছে এই 4 নাম্বার বারের একটা স্ট্রেট বার বসাবো, তার 6 ইঞ্চি ডিসটেন্স আর একটা ক্র্যাঙ্ক বার বসাবো, সেই ক্র্যাঙ্ক বারও কি 4 নাম্বার বার। তার মানে 4 নাম্বার বারে কি কি পোর্শন থাকতেছে স্ট্রেট আর ক্র্যাঙ্ক, বুঝতে পারতেছো? আবার কি বলা হয়েছে দুইটা 4 নাম্বার বার থাকবে, 4 নাম্বার বার কি এক্সট্রা টপ বার, দ্যাট মিন্স 4 নাম্বার বারের আবার একটা কি থাকতেছে এক্সট্রা টপ বার। এরপরে বলা হয়েছে 3 নাম্বার বার, 3 নাম্বার বার কি থাকতেছে শুধুমাত্র এক্সট্রা টপ, দ্যাট মিন্স 3 নাম্বার বারের শুধু এক্সট্রা টপ। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এখন তাহলে যদি দেখি এখানে এই কলামটাতে দেখি তাহলে আমাদের 4 নাম্বার স্ট্রেট বার, এই যে 4 নাম্বারের স্ট্রেট বার, 4 নাম্বারের ক্র্যাঙ্ক বার, 4 নাম্বারের এক্সট্রা টপ বার আর 3 নাম্বারের এক্সট্রা টপ বার। 4 নাম্বার স্ট্রেট, 4 নাম্বার ক্র্যাঙ্ক, 3 নাম্বারের এক্সট্রা টপ, 4 নাম্বারের এক্সট্রা টপ। এখন আমরা জানি কি প্রত্যেকটা বারের কি করি আমরা হুক করি। তার মানে হচ্ছে 4 নাম্বার বারেরও আমরা হুক করতে হবে, আবার 3 নাম্বার বারেরও আমাদের হুক করতে হবে। তার মানে 4 নাম্বার বারের জন্য হুক, আবার 3 নাম্বার বারের জন্য হুক। এখন হচ্ছে আমাদের কয়টা বার লাগবে সেটা ক্যালকুলেট করব। প্রথমে চলে আসতেছি 4 নাম্বার স্ট্রেট বার, একটু ভালোভাবে খেয়াল করো। আমাদের স্ট্রেট বার কোনটা ছিল এই বারটা, সরি এই যে এই বারটা, এটাই যে স্ট্রেট বারটা, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 4 নাম্বার স্ট্রেট বারটার জন্য যেভাবে ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের এই লেন্থটা জানা দরকার, এই টোটাল লেন্থটা, তাই না? সরি আমাদের হচ্ছে এখানে কয়টা নাম্বার যখন বের করব, দেখো আমাদের বার কোনটা, বারের লেন্থ কোনটা, এটা এখান থেকে এতটুকু যায় না? তার মানে আমাদের এই ডিরেকশনটা নিতে হবে, আমরা কোন ডিরেকশনে বসাতেছি, দ্যাট মিন্স আমাদের 1 নাম্বার ডিরেকশন হচ্ছে এইটা। তো আমাদের এই পুরোটা নিব, এই পুরোটা কিভাবে পেতে পারি, দেখো আমাদের দেওয়া আছে 1 ফিট 9 ইঞ্চি প্লাস 9 ফিট প্লাস 10 ইঞ্চি প্লাস 20 ফিট প্লাস 10 ইঞ্চি প্লাস 1 ফিট 9 ইঞ্চি। এই সবগুলো যদি যোগ করি তাহলে কি এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স পেয়ে যাব, পাবো না? এই ডিসটেন্সটা থেকে কি বলা হয়েছে, আবার এখানে দেখো এই যে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে বারটা বসানো হয়েছে, এই সাইড থেকে 2 ইঞ্চি গ্যাপ, আবার এই সাইড থেকেও 2 ইঞ্চি গ্যাপ, ঠিক আছে? তার মানে আমাদের এই পুরোটা যদি ডিসটেন্স ক্যালকুলেট করি তাহলে আমাদের আসতেছে কত 34 ফিট 2 ইঞ্চি। এই 34 ফিট 2 ইঞ্চি থেকে বিয়োগ করব কি দুই সাইডের কি এই সাইড থেকেও 2 ইঞ্চি বিয়োগ আছে, আবার এই সাইড থেকেও 2 ইঞ্চি বিয়োগ আছে, তার মানে এই দুই সাইডে 2 ইঞ্চি বিয়োগ করে দিব। তার মানে এই দুই সাইড থেকে 2 ইঞ্চি বিয়োগ করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো তো? এখন সেটাকে ডিভাইড করব কি দিয়ে বলো তো? 12। কেন 12? 6 ইঞ্চি। কারণ হচ্ছে আমাদের দুইটা স্ট্রেট বারের মধ্যবর্তী ডিসটেন্স কত 12 ইঞ্চি। এখানে যদি 6 না এসে এখানে যদি আমার মনে করো 5 দিয়েছে তাহলে কি করতাম 10 ইঞ্চি দিয়ে ভাগ করতাম, বুঝতে পারছো তো? সেটার সাথে আমরা +1 করব, এই যে একটু আগে যুক্তি দিয়েছি যে আমরা ফার্স্ট বারটা থেকে দেখা যাচ্ছে কাউন্ট করা হচ্ছে না, এই জন্য +1 দিয়ে যোগ করা হচ্ছে, তার মানে কত সংখ্যক বার সেটা আমরা পেয়ে গেছি। একটু আগে তোমাদেরকে যেভাবে দেখাইছি ঠিক সেম প্রসিডিউর ক্যালকুলেশন করা হচ্ছে। ক্লিয়ার তো সবাই? আচ্ছা এখন হচ্ছে লেংথটা বের করার জন্য আমাদের স্ট্রেট বারটা কোনটা ছিল, যে এই বারটা, তাই না? এই বারের লেংথ যদি ক্যালকুলেট করতে যাই তার মানে আমাদের কি এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা ক্যালকুলেট করতে হবে। আবার দেখো এখানে দেখো এই যে দুই সাইড থেকে 2 ইঞ্চি করে আবার গ্যাপ দেওয়া আছে, এই সাইড থেকেও 2 ইঞ্চি গ্যাপ আছে, আবার এই সাইড থেকেও 2 ইঞ্চি গ্যাপ আছে। তার মানে কি করব, আমাদের এই টোটাল ডিসটেন্সটা, দ্যাট মিন্স আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল ডিসটেন্সটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে কি দুই সাইড থেকে 2 ইঞ্চি বিয়োগ করে দিব। তাহলে টোটাল ডিসটেন্সটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, লেন্থ ক্যালকুলেশন করার জন্য এই স্ট্রেট বারটা 1 ফিট 9 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি প্লাস 22 ফিট প্লাস 10 ইঞ্চি প্লাস 22 ফিট প্লাস 10 ইঞ্চি প্লাস 1 ফিট 9 ইঞ্চি, এই সবগুলো ভ্যালু যোগ করব,
এই যে সবগুলো ভ্যালু যোগ করলে আসছে 50 ফিট। 50 ফিট থেকে আমরা এই যে দুই সাইডের যে 2 ইঞ্চি করে আছে, এই দুই সাইডের এই দুই সাইডে 2 ইঞ্চি যে গ্যাপ দেওয়ার পরে যে বারটা বসানো আছে, এই 2 ইঞ্চি বিয়োগ করলে কি 2 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি বিয়োগ করলে কি আমরা টোটাল লেন্থটা পেয়ে যাব স্ট্রেট বারের। বুঝতে পারছো তো সবাই? দেন আমরা কি করব, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিলে কি আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। এখন আসতেছি হচ্ছে ক্র্যাঙ্ক বার। 4 নাম্বার ক্র্যাঙ্ক বার। এখন আমাকে বলো তো যে ক্র্যাঙ্ক বারটা আমরা কিভাবে বের করি, যে আমরা কয়টা ক্র্যাঙ্ক বার বসাবো? স্টেট বার স্ট্রেট বার থেকে 1 বিয়োগ। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে স্ট্রেট বারের মধ্যবর্তী ফাঁকা স্থান, তার মানে স্ট্রেট বার যে কয়টা স্ট্রেট বার লাগবে সেখান থেকে 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কয়টা ক্র্যাঙ্ক বার বসা লাগতেছে। ঠিক আছে, এখন দরকার ক্র্যাঙ্ক বারের লেংথ। এখন ক্র্যাঙ্ক বারের লেংথ পাওয়ার জন্য আমরা একটু আগে দেখেছি যে স্ট্রেট বারে যে লেংথ পাবো সেটার সাথে কি কি গুণ করব। স্ট্রেট বারের লেংথ যদি আমরা একটু আগে দেখেছিলাম, তোমাদের একটু দেখাই আবার। এই যে আমার স্ট্রেট বারের লেংথ যদি L হয়, সেটার সাথে আমি যোগ করব কি কয়টা ক্র্যাঙ্ক করছি টাইমস 0.42 টাইমস ডি, তাই না? তাই তো, এই এলটা কি বোঝাচ্ছে? স্ট্রেট বারের লেংথ। এই যে এখানে স্ট্রেট বারের লেংথ কত ছিল? L, তাই না? তাহলে আমরা এই ক্র্যাঙ্ক বারের লেংথ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব, ফার্স্টে স্ট্রেট বারের যে লেংথটা পাইছি সেই লেংথটা এখানে বসায় দিব, প্লাস আমাদের কয়টা ক্র্যাঙ্ক, আমাদের লং ডিউরেশনে যে ক্র্যাঙ্ক বারটা আছে সেটা কয়টা ক্র্যাঙ্ক সেটা আমরা ছবি দেখে দেখব। একটা ক্র্যাঙ্ক, দুইটা ক্র্যাঙ্ক, তিনটা ক্র্যাঙ্ক, চারটা ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স আমাদেরকে 4 টাইমস 0.42, সূত্রের 0.42। এখন ডি জিনিসটা কি? ডিটা হচ্ছে এই যে দেখো আমাদের যে স্ল্যাব থিকনেস কত? 5 ইঞ্চ 5 ইঞ্চি। 5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বিয়োগ করব, ঠিক আছে? কভারটা বিয়োগ করব, স্ল্যাব থিকনেস থেকে কভার বিয়োগ করব। এখন কভার বিয়োগ করলে সেটা আসতেছে 4 ইঞ্চি। জিনিসটা ইঞ্চিতে আছে, আমি সেটাকে ফিটে নিব, এই জন্য 12 দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব লেন্থ কতটুকু। তারপরে এই ক্র্যাঙ্ক বারের লেন্থ আর ক্র্যাঙ্ক বারের কয়টা সেই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল লেন্থটা পেয়ে যাব। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা থিকনেস থেকে স্ল্যাব থিকনেস থেকে 1 বিয়োগ কেন বললাম স্যার? স্ল্যাব থিকনেস থেকে 1 বিয়োগ হচ্ছে আমাদের এই যে সূত্রের জন্য, সূত্রে দেওয়া ছিল যে স্ল্যাবের যে থিকনেস থাকবে সেটা থেকে যদি আমরা কভারটা বিয়োগ করতে হবে। এখানে 0.42 ডি মানে বোঝা যাচ্ছে 0.42 টাইমস স্ল্যাব থিকনেস মাইনাস কভার। এটা তো হাইট পাচ্ছি না আমরা। হাইটটা কি এখানে স্ল্যাবের জন্য? মনে করো এটা হচ্ছে আমাদের স্ল্যাব, আমরা সাইড থেকে দেখছি এটা আমাদের স্ল্যাব, তাই না? তার মানে ক্র্যাঙ্ক বারটা কি আসতেছে, জিনিসটা এরকম না? ইরেজ করে দেখাই। মনে করো আমি একটা স্ল্যাবের সাইড ভিউ নিচ্ছি, সাইড থেকে দেখতেছি। সাইড থেকে দেখলে জিনিসটা মনে করো এটা একটা স্ল্যাব, বুঝা যাচ্ছে তো? তো আমরা তাহলে হাইটটা তো নিচ্ছিলাম, তাই না? 0.42 ডি, তাই না? তো তাহলে আমরা ধরে নিচ্ছি পুরো হাইটটা আমাদের দেওয়া আছে। এই পুরো হাইটটা আমরা ডি বলতে কি বুঝেছিলাম? এতটুকু হাইট, তাই না? 0.42 ডি। এখন এই ডিটা আমাদের জানা দরকার। এই ডিটাকে মনে করো আমাদের এই টোটাল হাইটটা দেওয়া আছে হচ্ছে 5, ঠিক আছে? 5 থেকে আমাদের কি করতে হবে, এই কভার মানে কি আমাদের বাকি এই মানে রিবার থেকে যতটুকু ডিসটেন্স এক্সট্রা দেওয়া আছে এই কভারের পোরশনটুকু যদি বিয়োগ করি তাহলে কি ডিটা পেয়ে যাব না? দুই দিক থেকে বিয়োগ হওয়ার কথা না। হ্যাঁ, উপর থেকে নিচ থেকে দুই দিক থেকে বিয়োগ হওয়ার কথা না। না, এখানে হচ্ছে কভার, যেটা কভার বলা হয়েছে যে ইন জেনারেল 1 ইঞ্চি। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে মনে করো জিনিসটা হচ্ছে এরকম, মনে করো উপর সাইড থেকে এমন ভাবে বসানো হয়েছে, তো আমরা হচ্ছে শুধুমাত্র এই সাইডের জিনিসটা ক্যালকুলেট করব। দ্যাট মিন্স তখন আমাদের ডিটা কত আসছে? 5 ইঞ্চি মাইনাস 1 ইঞ্চি, এখানকার 1 ইঞ্চিটা। বুঝতে পারছো? স্যার আমরা ডি এর ভ্যালুটা বাইর করছি, এটাই তো? হ্যাঁ, ডি এর ভ্যালুটা তার মানে কেন 5 মাইনাস 1 আসছে, বুঝতে পারছো তো? জি স্যার, ওই কভারটা বিয়োগ করছি। হ্যাঁ, কভারটা বিয়োগ করছি, সেই কাজটা এখানে করা হয়েছে।
আর এখানে 4 কেন আসছে বলতো? ক্র্যাঙ্ক ছিল, যত সংখ্যক বার ক্র্যাঙ্ক করা হয়েছে, এখানে 4 বার ক্র্যাঙ্ক করা হয়েছে, এখানে এর জন্য 4। এখন হচ্ছে 3 নাম্বার বারে, সেটা হচ্ছে এক্সট্রা টপ বার। 3 নাম্বারের এক্সট্রা টপ বার ক্যালকুলেট করার জন্য আমরা যদি দেখি, এখানে আমাদেরকে ফার্স্টে লেজেন্ডটা দেখতে হবে। কি বলা হয়েছে? 3 নাম্বার এক্সট্রা টপ বার কয়টা করে আছে? ক্র্যাঙ্কগুলোর মাঝখানে একটা করে আছে। তাহলে আমাদের এক্সট্রা টপ বার কয়টা লাগবে বলো তো? 3 নাম্বার এক্সট্রা টপ বার ক্র্যাঙ্ক বার গুলো দ্বারা গঠিত ফাঁকা স্থান, তাই না? জি 34 মাইনাস তার মানে 34 মাইনাস 1। এখন কথা হচ্ছে এখানে 2 আছে, এখন এখানে কেন 2 দিয়েছে বলতে পারবা? এখানে 1 হওয়ার কথা না? জি স্যার। আচ্ছা, আমাদের হচ্ছে জিনিসটাকে আমরা স্যার এভাবে- 2টা করে এক্সট্রা টপ দিছে না? না, ক্র্যাঙ্ক বারের মাঝখানে স্যার 2টা। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। জিনিসটা হচ্ছে এটা, দেখো আমার ক্র্যাঙ্ক বার গুলোর মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ আছে? 3 নাম্বার বারের জন্য স্যার একটা করে। দ্যাট মিনস ক্র্যাঙ্ক বার এক্সট্রা টপ বারের জন্য ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত ফাঁকা স্থান 34 মাইনাস 1, তাই তো? ফাঁকা স্থান টাইমস 1, তার মানে একটা করে এক্সট্রা টপ বার আছে। কিন্তু এখানে আবার ছবিতে একটু খেয়াল রাখতে হবে, আমাদের 3 নাম্বার লেজেন্ড এই যে এক্সট্রা টপ বার এই সাইডেও আছে, আবার এই সাইডেও আছে, দুইও সাইডে আছে, এই জন্য 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক আছে? জি এখন কথা হচ্ছে, দেখো এখানে আমরা 2 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে পারছি কেন? কারণ কি, এই দুই সাইডে এই যে L2/3 আর L1/3 এর ভ্যালুগুলো সেম হওয়ার জন্য। কারণ কি, এই যে L1 হচ্ছে এই যে 22 ফিট, L2 ও 22 ফিট, দুইটা সেম হওয়ার জন্য আমরা একবারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে একবারে কত সংখ্যক সেটা বের করে ফেলছি। যদি দুইটা L1 আর L2 ডিফারেন্ট হতো তাহলে এখানে আলাদা একটা রো হয়ে যেত। ঠিক আছে? এখানে একবার ক্যালকুলেট করতে হতো, এখানে একবার ক্যালকুলেট করতে হতো। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? কি কেউ ক্লিয়ার না এরকম আছো? এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, কারণ হচ্ছে দুইও সাইডে হচ্ছে এই এক্সট্রা টপটা আছে, আর এই দুইটা এক্সট্রা টপের সেম লেংথের জন্য L2/3 ও যেই ভ্যালু, L1/3 ও সেম ভ্যালু, সেই জন্যই করা হয়েছে। ঠিক আছে? যদি L1/3 এর ডিফারেন্ট ভ্যালু, মনে করো L1 এর ভ্যালু আসছে আমার সে ফর সাপোজ 27 ফিট আর L2 আছে 22 ফিট, ঠিক আছে? তখন কি আমরা একবারে কাউন্ট করতে পারতাম? না স্যার। তখন এই জন্য আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতাম। ঠিক আছে? ইভেন লেংথ গুলোও তখন আলাদা করে কাউন্ট করতাম। এই যে এখানে যে লেংথের ক্যালকুলেশনটা, সেটাও আমরা আলাদা করে কাউন্ট করতাম। আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমাদের লেংথ, তার মানে আমাদের এক্সট্রা টপ বার লাগতেছে কয়টা? 66টা। এখন আমাদের এক্সট্রা টপ বারের লেংথ কিভাবে ক্যালকুলেট করব? দেখো, আমরা যে কোনো একটা সাইড দেখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন এই L1/3, তাহলে এক্সট্রা টপ বারের লেংথ যদি বলি, তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স কত? 1 ফিট 9 ইঞ্চি। আমাদের হচ্ছে এই বারটার লেন্থ ক্যালকুলেট করতেছি। খেয়াল করো, 1 ফিট 9 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি প্লাস L1/3, L1/3 মানে কত? 22 ফিট, সরি 22 ফিট বাই 3 মাইনাস 2 ইঞ্চি, কারণ কি 2 ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এই সাইড থেকে। তার মানে 1 ফিট 9 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি প্লাস L1/3 মাইনাস 2 ইঞ্চি। দেন আমরা যেই লেন্থটা পাইছি সেটার সাথে কয়টা এক্সট্রা টপ বার সেটা মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাচ্ছি টোটাল লেন্থ। একইভাবে 4 নাম্বার এক্সট্রা টপ, 4 নাম্বার এক্সট্রা টপ কয়টা করেছিল? 2টা। তাহলে 4 নাম্বার স্ট্রেট বার দ্বারা আমাদের যে স্ট্রেট বারটা ছিল, স্ট্রেট বার দ্বারা গঠিত ফাঁকা স্থান, স্ট্রেট বার ছিল কয়টা? সরি, এক্সট্রা টপ বারের জন্য কি ক্র্যাঙ্ক বার দ্বারা গঠিত ফাঁকা স্থান, আমাদের ক্র্যাঙ্ক বার ছিল কয়টা? 34। তার মানে 34 মাইনাস কত আসবে? 34 মাইনাস 1 টাইমস 2। কেন 2 এখানে? কারণ হচ্ছে এখানে 2টা করে এক্সট্রা টপ বার দেওয়া আছে, সো এই জন্য এখানে 2 বসছে। ঠিক আছে?
সো তাহলে লেন্থটা কিভাবে ক্যালকুলেট করব? 4 নাম্বার এক্সট্রা টপ বারের জন্য লেন্থ কোনটা দেওয়া আছে আমাদের? হচ্ছে এটা 2 নাম্বার লেজেন্ডে। তাহলে 2 নাম্বার লেজেন্ডে চলে যায়, এটা হচ্ছে এই যে এক্সট্রা টপ বার, দুইটা করে এক্সট্রা টপ বার। এক্সট্রা টপ বারের লেন্থ কত আসবে বলো তো? L1/3 প্লাস এতটুকু ডিসটেন্স কত? 10 10 ইঞ্চি প্লাস L2/3, তাই তো? এখানে দুই সাইড থেকে তো আর ফাঁকা স্থান নাই, 2 ইঞ্চি তো গ্যাপ নাই, তাই না? তার মানে আমরা লিখতে পারি কি L1/3 মানে 22 ফিট বাই 3 প্লাস 10 ইঞ্চি প্লাস L2/3 মানে 22 ফিট বাই 3 ইকুয়াল টু এই ভ্যালুটা। সো আমরা এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে বসায় দিব, ঠিক আছে? এরপরে আমরা আমাদের কিন্তু সমস্ত ক্যালকুলেশন প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন হচ্ছে হুক গুলা ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে বসাইছি কত কত নাম্বার বার? দুইটা ডিফারেন্ট নাম্বারের বার বসাইছি, সেটা হচ্ছে 3 নাম্বার বার আর 4 নাম্বার বার। তার মানে 3 নাম্বার বারের হুক আর হচ্ছে 4 নাম্বার বারের হুক। 3 নাম্বার বারের যদি হুক ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা কি করব? আমাদের এখানে 3 নাম্বার বার আমরা কয়টা বসাইছি বলো তো? একটাই, 66টা। 3 নাম্বার বারের সংখ্যা কয়টা ছিল? 66টা। এখন আমরা জানি কি একটা বারের কয়টা হুক করা হয়? দুইটা, দুই সাইড দিয়ে, তাই না? তাহলে একটা বারের যদি দুইটা হুক করা হয় তাহলে 66 বারের হুক হবে কয়টা? 66 টাইমস 2। এখন কথা হচ্ছে এই হুক গুলার লেন্থ আমরা একটু আগে দেখে আসছি, হুক গুলার লেন্থ কত আসবে? 9 ডিবি থেকে নিয়ে সেটা কতর মধ্যে হইতে হবে? 12 ডিবির মধ্যে, তাই তো? তার মানে আমরা ধরে নিচ্ছি 10 ডিবি, দ্যাট মিন্স ডায়ামিটার বারের ডিবি, বার ডায়ামিটার অফ দা বার। সো দেখো এখন কথা হচ্ছে 10 টাইমস ডায়ামিটার। এখানে হচ্ছে আমরা ইউজ করেছি 3 নাম্বার বার। 3 নাম্বার বারের ডায়ামিটার কিভাবে পাবো? আমরা চলে যাব টেবিলে, আমরা চলে যাব পেজ 83 তে। এই যে দেখো ডায়ামিটার 3 নাম্বার বারের জন্য ডায়ামিটার কত? 3/8 দেওয়া আছে। সো আমরা 10 টাইমস 3/8 লিখবো, এই জন্য 10 টাইমস 3/8, ঠিক আছে? এখন কথা হচ্ছে 1/12 কেন আসছে? কারণ 3/8টা ছিল কিসে? ইঞ্চিতে। আমরা এখানে সমস্ত ইউনিট রাখতেছি কি? ফিটে, এই জন্য 1/12 করা হয়েছে মাল্টিপ্লাই। সো আমরা পেয়ে যাব লেন্থটা। সো লেন্থ আর কয়টা এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। এখন হচ্ছে আরেকটা বারও ইউজ করেছি, সেটা হচ্ছে 4 নাম্বার বার। 4 নাম্বার যেই বার সেটার জন্য হুক ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিন্স 4 নাম্বার বারের যে হুক সেটা আমরা 4 নাম্বার বার কয়টা ক্যালকুলেট করেছি? কত সংখ্যক 4 নাম্বার বার আছে আমাদের এই লং ডিউরেশনে বলো তো? 35 যোগ 34 যোগ এই 35, এই 34, এই 66, তাই না? মানে যেই 4 নাম্বার বারগুলো আছে সেগুলোর যোগফল টাইমস 2। কেন 2? দুই দিক দিয়ে দুই, প্রত্যেকটার জন্য দুই সাইড দিয়ে হচ্ছে হুক করা, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? সো আমরা কত সংখ্যক হুক করা হয়েছে 4 নাম্বার বারে সেই ভ্যালুটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এই হুক করার ফলে আমার কতটুকু লেন্থ লাগতেছে হুকের জন্য? সেটা হচ্ছে 10 টাইমস এই 4 নাম্বার বারের যে ডাইমেনশন, 4 নাম্বার বারের যে ডায়ামিটার দরকার সেটা আমরা আবার টেবিলে চলে যাব। টেবিলে গিয়ে ডায়ামিটার ভ্যালুটা পেয়ে যাব। পেজ 83 তে চলে যাব। এই 4 নাম্বার বারের জন্য ডায়ামিটার কত দেওয়া আছে? 4/8 ইঞ্চি। দ্যাট মিন্স 10 টাইমস ভ্যালুটা আসবে কত? 10 টাইমস 4/8 টাইমস 1/12। কেন কি? এইটা ছিল ইঞ্চিতে, আমাদেরকে ফিটে কনভার্ট করতে হচ্ছে। তারপরে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে আমরা ভ্যালুটা এখানে টোটাল লেন্থে লিখে ফেলবো। স্যার 10 টাইমসটা আরেকবার বলেন। আচ্ছা, আমরা জানি কি আমাদের হুকের যে লেন্থ সেটা 9 ডিবি থেকে 12 ডিবির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। সেটা 9 ডিবিও হতে পারে, 10 ডিবিও হতে পারে, 11 ডিবিও হতে পারে। তুমি 10 না ধরে তুমি এখানে 9ও ধরতে পারো, তুমি 12ও ধরতে পারো, 11ও ধরতে পারো, যে কোনো ভ্যালু ধরতে পারো। দ্যাট মিন্স 9 টাইমস ডায়ামিটার অফ দা বার, বা সেটা হতে পারে 10 টাইমস ডায়ামিটার অফ দা বার। আমরা এই স্যার স্ট্যান্ডার্ড যেটা পড়ে আসছি, আমরা ধরে নিয়েছি 10। স্যার এটা কি বলা থাকবে নাকি আমি আমার ইচ্ছা মতো ধরে নিব? তুমি তোমার ইচ্ছা মতো ধরবা, কিন্তু সেটা অবশ্যই 9 থেকে 12 মধ্যে হইতে হবে। লং ডিউরেশনে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? Yes, sir. সবাই ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা, যদি লং ডিউরেশনে কারো কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমি তোমাদের হচ্ছে শর্ট ডিউরেশনটা পড়াবো না। শর্ট ডিউরেশনে আমি কিছু কিছু জায়গায় একটু হাইলাইট করবো, ওই জায়গাগুলো তোমরা একটু এখন আমাকে বলবা। আর হচ্ছে শর্ট ডিউরেশন সহ এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করে নিবা, ঠিক আছে? কারণ পুরাপুরি প্রসেসটা পুরোপুরি সেম প্রসেসে ক্যালকুলেশন করা হয়েছে এখানে। আমি একটু কিছু কিছু জায়গা তোমাদের একটু হাইলাইট করার চেষ্টা করবো শর্ট ডিউরেশন। দ্যাট মিনস লং ডিউরেশনটা আমি পুরোপুরি ভেঙে ভেঙে বুঝাইছি, শর্ট ডিউরেশন আমি ধরে নেব তোমরা নিজেরাই পারবা। তারপর আমি কিছু কিছু জায়গা হাইলাইট করতেছি। সো শর্ট ডিউরেশনে আমরা যদি দেখি স্টেট বারের কথা চিন্তা করি, এখানে স্টেট বার কোন ইয়াতে লেজেন্ড দিয়ে বুঝাচ্ছে বলো তো? কত নাম্বার লেজেন্ড? এখান থেকে লেজেন্ড দেখে বলো কত নাম্বার লেজেন্ডের জন্য 4 নাম্বার লেজেন্ড স্যার। 4 নাম্বার লেজেন্ড, ঠিক আছে? 4 নাম্বার লেজেন্ডে কি বলা হয়েছে? এটা হচ্ছে স্যার 3টা 4 ইঞ্চের সেন্টার টু 3টা বার 4 ইঞ্চি। 3টা বার না, 3 নাম্বার বার। 3 নাম্বার বার 4 ইঞ্চি পর স্যার। হ্যাঁ, 4 ইঞ্চি পর পর, তার মানে হচ্ছে কি 4 ইঞ্চি পর পর কি একটা স্টেট একটা হচ্ছে ক্র্যাক বার থাকবে, দেন একটা স্ট্রেট বার থাকবে। একটা ক্র্যাঙ্ক বার না, ফার্স্ট হচ্ছে স্ট্রেট বার। একটা স্ট্রেট বার, কারণ কি আমরা কাজ শুরু করি কি দিয়ে? স্ট্রেট দিয়ে, রুলস এর মধ্যে পড়ে আছি। দ্যাট মিন্স ফার্স্টে একটা স্ট্রেট বার বসাবো, তার 4 ইঞ্চি ডিসটেন্সে একটা ক্র্যাঙ্ক বার বসাবো, তার 4 ইঞ্চি ডিসটেন্সে একটা স্ট্রেট বার বসাবো। তার স্যার। মানে দুইটা স্ট্রেট বারের মধ্যবর্তী ডিফারেন্স এখানে কত আসতেছে? 8 ইঞ্চি। আচ্ছা, যার মাইক্রোফোন মানে অন করা একটু অফ করো, না হলে তুমি মানে আমাদের ক্লাসে ডিস্টার্ব করছে। স্যার আমাদের দুইটা স্টেট বারের মধ্যবর্তী ডিসটেন্স কত? 8 ইঞ্চি। হ্যাঁ, স্যার। এখন হ্যাঁ বলো। স্যার ওই শর্ট ডিরেকশনে ওইটা যে ওই 4 নাম্বার না 5 নাম্বার লিজেন্ড ওটা স্যার কিভাবে মানে আইডেন্টিফাই করব? আচ্ছা, শর্ট ডিউরেশন বলতে কি বোঝা যাচ্ছে বলো তো? স্যার ওই যে যার লেন্থ প্রস্থ দিক দিয়ে। হ্যাঁ, দ্যাট মিন্স আমাদের হচ্ছে বারগুলো হচ্ছে কি শর্ট থাকতেছে শর্ট ডিউরেশনে। আমি তোমাদের প্রথমেই বলে আসছি, লং ডিউরেশনে বার কোন বারগুলো নিয়ে কাজ করব? লম্বা বারগুলো নিয়ে কাজ করব। এই বারগুলা, এই লম্বা বারগুলো আমরা কোন ডিউরেশনে বসাইছি? এটাই হচ্ছে আমাদের লং ডিউরেশন, ঠিক আছে? আর শর্ট ডিউরেশনে কি আমাদের ছোট ছোট বার, শর্ট বার। এই যে এটা একটা শর্ট বার না, ছোট বার না? এই শর্ট বার গুলো কিভাবে বসাবো? এই ডিউরেশনে বসিয়ে যাব, বুঝতে পারছো? দ্যাট মিন্স আমাদের তাহলে শর্ট ডিউরেশনে কোন বার আসবে? এই বারগুলা, এই বারগুলা। মানে স্যার ওই যে L1/3 L2/3 এগুলা। এই যে তোমার হচ্ছে ডিজিগনেশন দেখে এভাবে L1/3 এভাবে বলবো না। ডিজিগনেশন হচ্ছে এরকম যে এই বারটা কি যে ডিজিগনেশন করা হয়েছে, এই যে এখানে দুইটা বোল্ড করা আছে, তার মানে এই বারটা ডিজিগনেশন হচ্ছে 4। তারপরে কি দিয়ে ডিজিগনেশন করা হয়েছে? এই যে 6, এই যে এই বারটা 6 দিয়ে ডিজিগনেশন করা হয়েছে। আর কি দিয়ে ডিজিগনেশন করা হয়েছে? এই যে আরেকটা বার, এটা হচ্ছে 5 নাম্বার দিয়ে। দ্যাট মিন্স 4, 5, 6 এই তিনটা হচ্ছে আমাদের শর্ট ডিউরেশনের বার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? সো তাহলে এখন আমাকে বলো তো দুইটা স্ট্রেট বারের মধ্যে এখানে ডিসটেন্স কত? 8 ইঞ্চি। 8 ইঞ্চি। এখন আমরা যদি শর্ট ডিউরেশনে চলে যাই, 3 নাম্বার স্ট্রেট বার, কারণ কি আমাদের এখানে স্ট্রেট বারের সাইজ কত দেওয়া ছিল? 3 নাম্বার। তো 3 নাম্বার স্ট্রেট বার, তাহলে আমাদের এখানে কি 18 বসবে? স্যার 18 কিভাবে? 8 হওয়ার কথা। এখানে কত বসবে? 8 বসবে, তাই তো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে চলে আসতেছি ক্র্যাঙ্ক বার। এখানে আমাদের ক্র্যাঙ্ক বার কত নাম্বার ক্র্যাঙ্ক বার বসবে বলো? 4 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার ক্র্যাঙ্ক বার। তো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার ক্র্যাঙ্ক বার। তো আমরা যদি শর্ট ডিউরেশনের বারগুলা খেয়াল করি, ক্র্যাঙ্ক বারটা কোনটা বলো তো? আমাদের শর্ট ডিউরেশনে 3 নাম্বার যে ক্র্যাঙ্ক বারটা সেটা কোনটা বলো তো আমাকে কেউ একজন? 4 নাম্বারটা। 4 এরই আছে। দ্যাট মিন্স আমাদের এই বারটা কি
শর্ট ডিউরেশনের জন্য ক্র্যাঙ্ক বার, তাই না? 3 নাম্বার। জি স্যার। তাহলে এখানে বলো তো ক্র্যাঙ্ক করা হয়েছে কয়টা? দুইটা। দুইটা। এই একটা, এই দুইটা ক্র্যাঙ্ক করা হয়েছে। তাহলে আমাকে বলো তো যে এখানে এই যে 0.42D, এখানে কি 4 থাকবে নাকি 2 হবে? 2 হবে। 2 হবে। এখানে 2 হবে। আচ্ছা, এখানে 3 দিছে, এই 3 ভ্যালুটা হবে নাকি? ডি বলতে কি বুঝাইছিলাম আমি একটু আগে তোমাদের? 5 minus 1 থিকনেস মাইনাস 5 - 1 কেন? স্যার থিকনেস থেকে কভারটা বিয়োগ দিতে হবে। হ্যাঁ, ঠিক, স্ল্যাবের যে থিকনেস সেটা থেকে আমরা কি বিয়োগ করব? কভার। কভার, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা কেন, একজন আমাকে বলছিল যে কেন এক্সরে নেব। দেখো আমাদের, আমরা যখন ডিটা ক্যালকুলেট করতেছি, ডিটাকে ধরে নিয়েছি, তখন হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে পুরো ডিসটেন্সটা এখান থেকে এতটুকু। আচ্ছা, কেউ একজন একটু মাইক্রোফোনটা অফ রাখো। পুরো স্ল্যাবের থিকনেস ছিল কত? 5 ইঞ্চি। দ্যাট মিন্স আমাদের রিবার ছিল কোনটা? এটা না? তাহলে আমাদের এই 5 ইঞ্চি কি তখন ইউজ হচ্ছে? আমাদের ইফেক্টিভ ডেপথ কতটুকু তখন? এতটুকু পোরশন আমাদের ইফেক্টিভ ডেপথ, তাই না? তার মানে হচ্ছে এই রিভারের সেন্টার পর্যন্ত, যেই এখান থেকে নিয়ে এই রিভারের সেন্টার পর্যন্ত ডেপথ, তো সেটা ইফেক্টিভ ডেপথ। দ্যাট মিন্স আমাদের এই পুরো স্ল্যাবের থিকনেস থেকে আমরা কতটুকু বাদ দিব? এই যে কভারের যে পোরশনটা, সেই পোরশনটুকু বাদ দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? ইফেক্টিভ ডেপথ, তাই না? সেই ভ্যালুটাই হচ্ছে 5 - 1। তার মানে এখানে কি 3 বসবে নাকি 5 - 1 বসবে? 5 - 1 বসবে। এখানে 5 - 1 বসবে। দ্যাট মিন্স এই ভ্যালুটা আসবে 4। আর এখানে 12 দিয়ে ভাগ করছে কেন? ফিটে না। ইঞ্চিতে আছে, এটাকে ফিটে নিতে হবে সেজন্য। ঠিক আছে? তাহলে কি শর্ট ডিউরেশনের ক্যালকুলেশন তোমরা সবাই পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে আসতেছি যে এই পুরো ক্যালকুলেশনটা তোমরা করবা ল্যাব রিপোর্টে। একদম লং ডিউরেশনও করবা, শর্ট ডিউরেশনও করবা। করার পরে যেটা করবা, এখন হচ্ছে আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে আমরা বলি হচ্ছে আমাদেরকে 3 নাম্বার বার, এত পাউন্ডের 3 নাম্বার বার দেন, বা এত টন 3 নাম্বার বার দেন। মানে আমাদেরকে ওয়েট আকারে বলতে হয়। আমরা বলি না যে আমাদেরকে হচ্ছে 5000 ফিটের 3 নাম্বার বার দেন, এরকম বলি না। ঠিক আছে? আমরা বলি হচ্ছে লেংথ হিসেবে তারা হচ্ছে পারচেজ করে। সো এই জন্য আমাদেরকে দেখো, আমরা এখানে টোটাল এই কাজের মধ্যে আমরা মানে কয়টা ডিফারেন্ট টাইপের বার ইউজ করেছি? 2টা। একটা হচ্ছে 3 নাম্বার বার, আর একটা হচ্ছে 4 নাম্বার বার। দ্যাট মিন্স আমাদের এই জন্য এরকম দুইটা সংখ্যা থাকতেছে, 3 নাম্বার বার আর 4 নাম্বার বারের ডিজাইনেশন দেওয়া হয়েছে। এখন এই যে এখানে টোটাল লং ডিউরেশন প্লাস শর্ট ডিউরেশনে সমস্ত 3 নাম্বার বার, 3 নাম্বার এক্সট্রা টপ, 3 নাম্বার হুক, 3 নাম্বার স্ট্রেট, 3 নাম্বার ক্র্যাঙ্ক, 3 নাম্বার এক্সট্রা টপ, 3 নাম্বার হুক, এই সমস্ত গুলার টোটাল লেংথের ভ্যালুগুলো যদি যোগ করো, যোগ করে যে ভ্যালুটা পাবা সেটাকে এখানে বসাবা। ঠিক আছে? আপার রাউন্ডিং করে এখানে বসাবা। একইভাবে 4 নাম্বারের জন্য সমস্ত ভ্যালুগুলো আপার রাউন্ডিং করে এখানে বসাবা, টোটাল লেংথটা। এরপরে হচ্ছে ওয়েট পার ইউনিট, মানে 1 ফিটের জন্য আমার 3 নাম্বার বারের কতটুকু, কয় পাউন্ড, সেই ভ্যালুটা আমরা কোথা থেকে নিব? এই ভ্যালুটা পাবো হচ্ছে আমাদেরকে টেবিলে চলে যেতে হবে। এই যে দেখো, আমাদের 3 নাম্বার বারের জন্য পার ফিটে কয় পাউন্ড সেটা ভ্যালুটা এখানে দেওয়া আছে, 0.376। দ্যাট মিন্স এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিব। এখন কথা হচ্ছে দেখো, 1 ফিটের ওয়েট যদি 0.376 হয়, তাহলে আমার এত ফিটের ওয়েট কত আসবে? এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা কি করব? ভাগ, মাল্টিপ্লিকেশন করব। কেন ভাগ করব? কি বলো? গুণ। ঠিক আছে? গুণ করে আমরা এখানে বসাই দিব। একইভাবে 4 নাম্বার বারের জন্য আমরা কাজটা করে করব। 4 নাম্বার বারের জন্য ওয়েট পার ইউনিট লেংথের জন্য কোথা থেকে পাবো? এই যে এখানে টেবিলটা আছে, এই 4 নাম্বার বারে চলে যাব। 4 নাম্বার বারে কোথায়? এই যে মাস পার ইউনিট লেংথ, এখানে ভ্যালুতে আমরা পাউন্ডে যেহেতু নিচ্ছি ওয়েট গুলাকে, তো আমরা এই কলামটা ফলো করব। সেই ভ্যালুটা নিয়ে নিব। এই ভ্যালুটার সাথে আমরা 4 নাম্বার বার টোটাল কত ফিট নিয়েছি, এই যে টোটাল লেংথের সাথে এই ভ্যালুটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের টোটাল কত ওয়েটের 4 নাম্বার বারটা লাগবে।
এটাই হচ্ছে আজকের ক্যালকুলেশন। দ্যাট মিনস তোমাদের হচ্ছে ল্যাব রিপোর্টে যেটা করতে হবে, এই পৃষ্ঠাটা তোমরা একটু প্রিন্ট আউট করে নিবা, ঠিক আছে? এই পৃষ্ঠা প্রিন্ট আউট করে যেই ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিব সেই ভ্যালুগুলো এখানে একটু তুমি একটু লিখে নিবা, এই পৃষ্ঠার মধ্যে এডিট করে নিবা, লিখে নিবা, হাতে করলেও চলবে যারা হাতে করতে চাও। আর ফাইনালি আমাকে এই টেবিলটা মানে লং ডিউরেশন শর্ট ডিউরেশন এই টেবিল একটা দেখাবা, আর একটা হচ্ছে এই টেবিলটা যে আমার কত ওয়েটের রিবার লাগতেছে এই টেবিলটা। সবাই ক্লিয়ার? জি স্যার। আরো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি এখন আপাতত রেকর্ডিংটা অফ করবো। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তোমাদের।